So welcome to financial reporting class. Thank you everyone to join us. Okay, নেটওয়ার্কের প্রবলেম দেখাচ্ছে কিনা? লাবিব শুনতে পাচ্ছেন ভাইয়া? হ্যালো। ওকে, I'm not sure আপনি শুনতে পাচ্ছেন কিনা। So বিফোর স্টার্টিং আমি একটু আপনাদের সাথে একটা পিডিএফ দিয়েছি, যে পিডিএফটা একটু আপনারা আই এক্সপেক্ট আপনারা একটু জাস্ট গো থ্রু করলেন অথবা করবেন। দিস ইজ দ্য সিলেবাস অ্যাকচুয়ালি, আর আমরা কি কি টপিক কভার করেছি ওভার দ্য টাইম, এটার একটা ছোট্ট আমরা স্ন্যাপ করে ফেলি, একটা ছোট কুইক একটা হয় না যে ওভারভিউ, যে আমরা কোন টপিকটা আসলে বাদ রয়ে গেছে, মানে আমি তাহলে আই ক্যান অ্যান্টিসিপেট অর আই ক্যান লাইক আইডেন্টিফাই যে এসএসসি এর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর সিলেবাস অনুযায়ী আমার এই টপিকটা এখন বাকি আছে। ওকে, সো আপনি যদি একটু জাস্ট দেখেন আমার ডিটেলস সিলেবাসে যদি আমরা যাই, সো নাম্বার এ, রাইট, the conceptual and regulatory framework for financial reporting. এটা কি হয়েছে আপনাদের? কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটা হয় নাই। সো দিস ইজ দ্য লাস্ট টপিক। ইউজুয়ালি এটা একদম লাস্টের দিকেই করানো হয়। সো এটা ইদার আমি অথবা আনিস ভাইয়া, এটার সাথে আসলে কোনো সেকশন সি এর কোনো রিলেশন নাই। দিস ইজ আ থিওরিটিক্যাল টপিক। এখান থেকে দুইটা অথবা একটা অর সামটাইমস তিনটা অবজেক্টিভ টেস্ট কোশ্চেন আছে, দ্যাটস ইট। এমসিকিউ, যেটা অবজেক্টিভ টেস্ট কোশ্চেন। সো এটা এই জন্য আসলে একটু শেষের দিকে করলেও খুব একটা প্রবলেম হয় না। সো আমরা ওইভাবে প্ল্যান করছি, সো দ্যাট এইটা এখনো মিস আছে, মানে এখনো আমরা ইনকমপ্লিট, সো দ্যাট ইউ ক্যান মার্ক যে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এটা আমরা কভার করব। ওকে, অর একটু মইন ভাই একটু কাইন্ডলি আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই টেক্সট গুলো দিতে থাকেন কাইন্ডলি, যে নাম্বার ওয়ান, মানে এটা হচ্ছে জাস্ট আপনি উপরে লেখেন যে নট কাভার্ড ইয়েট, দেন আপনি এক নম্বর লেখেন কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, মানে এটা লিখতে লিখতে বাকিগুলো আমাদের হয়ে যাবে। এখন আসেন অ্যাকাউন্টিং ট্রানজেকশনস ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, মানে হচ্ছে যে আইএস আইএফআরএস গুলো। ওকে, ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেট আইএস 16, আইএস 40 হয়েছে। ওকে, ইনট্যানজিবল অ্যাসেট 40 ইনভেস্টমেন্ট প্রপার্টি। ইনট্যানজিবল অ্যাসেট আইএস 38, আইএস 38 হয়েছে। নো, ইনট্যানজিবল অ্যাসেট আইএস 38, এটা আনিস ভাই কভার করার কথা অথবা করেছে কিনা, তাহলে একটু কাইন্ডলি নোট ডাউন করেন। ইনট্যানজিবল অ্যাসেট আইএস 38 হয়নি। ওকে, আনিস ভাইয়ের কালকে রেজাল্ট, আনিস ভাই মনে হয় এবার এটিএক্স দিল নাকি জানো, এটিএক্স মনে হয়। হ্যাঁ, টিএক্স পড়াবে। আহ, এটা তো আসলে পার্সোনাল কল, তো আই মানে ইয়ার নট নো, বাট মনে হয় না। হ্যাঁ, মানে উনি সর্ট অফ ওইভাবে সাপোর্টটা দিচ্ছে আমাদের। ওকে, তাহলে ইনট্যানজিবল অ্যাসেটটা আপনারা শিওর করতে পারতেছেন না, বাট মনে হচ্ছে পড়াই নাই। ওকে, ঠিক আছে। এরপর ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট আইএস 36। ওকে, আইএস 36 হয়েছে, পারফেক্ট। এরপরে হচ্ছে আইএস 2 ইনভেন্টরি, আইএস 41, 41 হয়নি। এগ্রিকালচার, ওকে, সো 41টা তাহলে আপনি তিনটা নোট ডাউন করলেন, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, এগুলো ছোট টপিক, এগুলো বড় টপিক। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক আইএস 38, এরপর আইএস 41। ওকে, এগুলো ছোট, এগুলো একদিন দুই দিনের ক্লাস। 41, হ্যাঁ। এরপরে নাম্বার 5 ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ডান, রাইট। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট মানে আইফআরএস 9, ডান। লিজ, ডান। তারপর হচ্ছে নাম্বার 7 প্রভিশনস,
আইএস 37 এন্ড আইএস 10, তাহলে এটা ট্যাক্সেশন আইএস 12 এটা এখনো হয়নি, এটা আই নো, এটা শেষ করবে। ওকে, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মানে হচ্ছে মানে আমাদের রেশিও যেটা, সো এটা আমরা করতেছি। রেভিনিউ, রেভিনিউ ডান, যেটা আমরা কভার করেছি। গভর্নমেন্ট গ্র্যান্ট, গ্র্যান্ট হয় না, সো একটু গ্র্যান্টটা নোট ডাউন করে। ওকে, এরপর হচ্ছে ফরেন কারেন্সি, আইএস 21, তো হয় নাই। আইএস 20, এরপর ফরেন কারেন্সি হয় নাই, আইএস 21। ওকে, এরপর হচ্ছে আপনি আসেন রেশনালিসিস, এটা হচ্ছে ফর সিঙ্গেল এন্টিটি অ্যান্ড ফর গ্রুপ। গ্রুপেরটা হয়েছে, সিঙ্গেল এন্টিটি আমরা এই যে মোটামুটি করবো আর কি। এরপরে আসেন হচ্ছে, ওকে, লিমিটেশন, এটা আসলে থিওরিটিক্যাল। কোনটা? আইএস 10, আইএস 37 দুইটাই বুঝতে। ওকে, এরপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, এটার মধ্যে আমার গ্রুপেরটা হয়েছে, রাইট? এই যে এটা হয়েছে, এটা এখনো আমার বাকি আছে, এটা আমরা আজকে একটা করবো। ওকে, তাহলে এই মোটামুটি হচ্ছে বেসিক্যালি, মানে আমরা আমরা করি বিকজ এর সাথে আইএস এর কোনো ঠিক আছে। মোটামুটি তাহলে বাকি রইলো কি কি? তাহলে মইন ভাই, কি কি টপিক বাকি রইলো? ওকে, তাহলে আমি আইএস গুলো যদি একটু বলি, তাহলে আইএস মেইনলি আমার বাকি আছে হয়তো বা আইএস আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক, কি কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। এরপর হচ্ছে আমার আইএস 38, রাইট? ওকে, এরপর 41, 12, 20, 21, ঠিক না? এই ছয়টা আমার আইএস বাকি আছে। ঠিক আছে, তাহলে এই ছয়টা যদি আইএস বাকি থাকে, তাহলে আমার আর কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক একটা, তাহলে কি টোটাল সাতটা না ছয়টা? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি। ওকে, লেটস প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান দেন। আমি যেটা করব তাহলে, আহ, এই টপিক গুলোর মধ্যে যেগুলো বেসিক্যালি হচ্ছে এখনো টাচ করাই হয় নাই, এগুলো তাহলে আমরা একটু করে দিব। সেক্ষেত্রে আনিস ভাই যেগুলো প্র্যাকটিস করাবে, সো সো দ্যাট উনি তাহলে প্র্যাকটিসটা ফোকাস দিল আর কি। ওকে, সো আমি তাহলে টপিকটা স্প্লিট করে দিব। সো আই আই নিড টু হ্যাভ দিস আন্ডারস্ট্যান্ডিং আসলে কোনটা বাকি রয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি গ্রুপে এটা জাস্ট টেক্সটটা দিয়ে দেন। ওকে, তাহলে বেসিক্যালি আমরা একটা কাজ করতে পারি। আমরা বেসিক্যালি, আচ্ছা, রেশিও আর ওই যে সিঙ্গেল এন্টিটি, এটা আসলে হয়েই যাবে, মানে এটা আলটিমেটলি পেন্ডিং টপিক না, এটা আসলে গোয়িং ফরওয়ার্ড আমরা মানে বেসিক্যালি পেন্ডিং বলতে কোনো কারণে মিস যেন না হয়ে যায়। যেমন রেশিও, এফএস প্রিপারেশন, এইটা নেক্সট 2 or 3 weeks এটা এমনি হয়ে যাবে। মানে সামহাউ আই নিডেড দিস ইনফরমেশন যে আপনার এই আইএস গুলো কোনোটা আসলে দেখা গেছে যে আমি তো বড় আইএস গুলো পড়াইছি, তো ছোট আইএস গুলো কোনো কারণে। সো নাও হোয়াট উই ক্যান ডু, আমরা আজকে একটা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স ফ্রম সিঙ্গেল এন্টিটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা একটু করি। লেটস ডু আ কোয়েশ্চেন। এটা করতে গেলে আমরা কিছু আইএস এ হয়তো বা চ্যালেঞ্জ ফেস করতে পারি। উই উইল নট গেট ইন লাইক ইন ডেপথ। আমরা যেটা করব, সেখান থেকে আমরা জাস্ট ওভারঅল সামারিটা নিয়ে, এটা ড্রাইভেও দেওয়া আছে, ইউ উইল গেট ইট ড্রাইভ। সিসিএ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং টিচিং ডিসেম্বর। সো ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন এখানেই পাবেন আপনারা, হ্যাঁ, এই কোয়েশ্চেনটা।
সো আমরা আজকে বেসিক্যালি হ্যাভারফোর্ড কোয়েশ্চেনটা করার ট্রাই করব। এটা একটা পাস্ট ইয়ার কোয়েশ্চেন। সো এই কোয়েশ্চেনটা যদিও একটু আগে আসছিল, মানে 2018 এর দিকের কোয়েশ্চেন, বাট like from the reporting perspective, I really follow Tom Clender. You maybe heard about his name. So he's such a like a big মানে think tank এই আপনার এসএসসি এর বিশেষ করে দুইটা পেপারের জন্য, এফআর আর এসবিআর। টম ক্লেন্ডার ইজ এ ভেরি ফেমাস গ্লোবালি রেকগনাইজড লেকচারার। তো উনি এক্সামিনিং টিমেও অনেকদিন বিভিন্ন ধরনের আর্টিকেল দেওয়া থেকে শুরু করে এসএসসি অনেক জায়গায় ওনার আসলে কন্ট্রিবিউশন আছে। সো আই অলওয়েজ ট্রাই টু ফলো দ্য গ্লোবাল, যারা এরকম কাজ করে। যেমন অনেক পেপারে দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট লেকচারার আছে। যেমন অডিটের ক্ষেত্রে কাশিফ কামরান, উনি গ্লোবালি খুবই পপুলার, খুবই পপুলার পাকিস্তানি মানুষ। তো এগুলো একটু দেখা, মানে নট লাইক যে আপনি ওদের ক্লাস করতেই পারতেছেন না, বা এগুলো ইউটিউবে আপনি ওদের এগুলা পান। সো আই এম নট প্রমোটিং দেম, জাস্ট টু গেট দ্য সাপোর্ট সো দ্যাট আপনি এক্সামটা পাস করেন। সো এই কথাটা বলার রিজন হচ্ছে টম ক্লেন্ডন কয়েকটা কোয়েশ্চেনের লিস্ট দিছিল, এবং এটা এসএসসি এর আপনি ইউটিউব চ্যানেলে এখনো পাবেন। সেই লিস্টের মধ্যে কয়েকটা মাস্ট অ্যাটেম্প সিঙ্গেল এন্টিটি কোয়েশ্চেন লিস্টের মধ্যে এই কোয়েশ্চেনটা আছে। মানে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল ভাইব অফ আ সিঙ্গেল এন্টিটি, এই কোয়েশ্চেনটা আপনাদের জন্য খুবই রেলেভেন্ট। ওকে, হ্যাভারফোর্ড, ওই লেকচারের নাম টম ক্লেন্ডার, TOM, টম ক্লেন্ডার, CLENDON। খুব এর সারা জীবন টিচিং করেই গেছে, লাইক ইউটিউবে দেখলাম পাকিস্তানে ওই এফ7 নিয়ে করছে লাস্ট 5 ইয়ার কোশ্চেন সলভ করতে পারলে পাস। হ্যাঁ, মানে এটা আমিও বলছি, মানে এটা আমিও মানে আমি অলওয়েজই বলি, মানে লাস্ট 5 ইয়ার্স অর 7 ইয়ার্স এর কোয়েশ্চেন যদি আপনি প্রপারলি থরলি প্র্যাকটিস করতে পারেন, নট মুখস্থ, নট মেমোরাইজিং, ইউ উইল গেট পাস। এফআর ইজ ভেরি ডুয়েবল। 20 সালের পেপার সিলেবাস থেকে শুরু করে একদম হ্যাঁ, লেটেস্ট মানে 20 থেকে না, লেটেস্ট থেকে 20 পর্যন্ত যাবেন, অথবা 19 পর্যন্ত যাবেন, অথবা 18 পর্যন্ত, মানে ওইখান থেকে শুরু করবেন না। আপনি শুরু করবেন 25-এর জুন থেকে। কোশ্চেনগুলো পাওয়া যাবে না। কোশ্চেন গুলো আমি আপনাকে দিয়ে দিব, এটা ইয়েতেই আছে, আপনি এই ড্রাইভেও আপনি পাবেন, এই ড্রাইভেও আছে। ওকে, এই যে দেখেন 18 থেকে 21 আছে, বাকিগুলো এখানে কোশ্চেন আছে, তো এখানেই আছে। মক বা প্র্যাকটিস যেটা শুরু করে মানে লেটেস্ট থেকে শুরু করতে হবে। ওকে, এখন আমরা একটা সিঙ্গেল কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করার জন্য কি কি টেকনিক অ্যাপ্লাই করতে পারি, এই টেকনিকগুলো আমাদেরকে একটু একটু শিখতে হবে, জাস্ট জাস্ট ফর এ কুইক রিভিশন পারপাস। সেটা হচ্ছে, আমি কখনোই সিঙ্গেল এন্টিটি কোয়েশ্চেন সলভ করার সময় আমাদের যে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া থাকবে, এটা কিন্তু একটা ট্রায়াল ব্যালেন্স, দেখেন এটা হচ্ছে ডেবিট ব্যালেন্স, এটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। ওকে, তো আমি কখনোই ট্রায়াল ব্যালেন্সটা আগে দেখবো না। ওকে, আমি অ্যাডিশনাল ইনফরমেশন আগে দেখবো না, আমি আগে দেখব আমার এক্সামিনার কি করতে বলছে, আমাকে কি করতে বলছে। দেখেন, আমি যদি কোশ্চেনের রিকোয়ারমেন্টটা ওপেন করি, ক্যালকুলেট দ্য অ্যাডজাস্টেড প্রফিট ফর হ্যাভারফোর্ড কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2007। ওকে, তাহলে আপনাকে ও একটা প্রফিট ক্যালকুলেট করে দিয়েছে অলরেডি, বাট সেই প্রফিটটা কি ড্রাফট প্রফিট, অ্যাডজাস্টেড প্রফিট না, কারেক্টেড প্রফিট না, সেই প্রফিটটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। মানে এক কথায় যদি আমি বলি, আপনাকে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস প্রিপেয়ার করতে হবে। ক্লিয়ার? কত মার্ক? 6 মার্ক। তাহলে 6 মার্কস এর এই কোশ্চেনটা আনসার করতে আপনি কত মিনিট পাবেন প্র্যাকটিক্যালি, মানে 6 মার্কস এর এই কোশ্চেনটা আনসার করতে 1.8 minutes per mark, so 10 minutes apparently, right? But question হচ্ছে 10 minutes এ যেটা আপনি সলভ করতে, quite impossible. Okay, then you can get 12 minutes, but you cannot get, or you cannot take 20 minutes for this 6 marks question, because it মানে 10-12 minutes এর বেশি নেওয়া মানেই হচ্ছে সুসাইডাল জিনিস। ওকে, নাম্বার বি, প্রিপেয়ার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি ফর হ্যাভারফোর্ড কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড 31st December। তাহলে 2 নম্বরটা কি করতে হবে আপনাকে, আপনাকে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি প্রিপেয়ার করতে হবে। এখন আমরা স্টেটমেন্ট অফ প্রফিট অর লস প্রিপেয়ার করব, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এটার ফরম্যাটটা কি আমাদের মাথায় আছে, কিভাবে স্টেটমেন্ট অফ প্রফিট অর লস প্রিপেয়ার করব,
কিভাবে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি প্রিপেয়ার করব। স্টেটমেন্ট অফ প্রফিট অর লস আমি কি দিয়ে শুরু করি? জাস্ট স্টেটমেন্ট অফ প্রফিট অর লস আমি শুরু করি কি দিয়ে? রেভিনিউ দিয়ে। ওকে, তাহলে আমি ফার্স্টে স্টার্ট করব রেভিনিউ। ওকে, কোন আইএফআরএস? আইএফআরএস 15। সো আমি দেখব এক্সামে কোশ্চেনে যে রেভিনিউ রিলেটেড কোন ইনফরমেশন আছে কিনা। রেভিনিউ থেকে আমি কি বাদ দিব? রেভিনিউ থেকে আমি বাদ দিব কস্ট অফ গুড সোল্ড, রাইট? সিওজিএস। সিওজিএস বাদ দিলে আমি কি পাবো? সিওজিএস বাদ দিলে পাবো আমি এই গ্রস প্রফিট, রাইট? ওকে, গ্রস প্রফিট থেকে আমি দেন কি বাদ দিব? লেস আদার অল অপারেটিং এক্সপেন্সেস, রাইট? এটা বাদ দেওয়ার পর যে প্রফিটটা পাবো সেটাকে আমরা কি বলি? প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। প্রফিট বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, পিবিআইটি, রাইট? এখান থেকে আমি কি বাদ দিব? ইন্টারেস্ট অর ফিনান্সিয়াল অর ফিনান্স কস্ট, রাইট? ফাইন্যান্স কস্ট বাদ দেওয়ার পর আমি যে প্রফিটটা পাবো এটাকে আমরা বলি প্রফিট বিফোর ট্যাক্স, ঠিক না? দেন আপনি বাদ দিবেন ট্যাক্স। এই যে ট্যাক্সটা আপনি ক্যালকুলেট করবেন না, এটা অ্যাকচুয়ালি করবেন আর আমরা দেখব আইএস 12টা কিভাবে আমাকে গাইড করে টু ক্যালকুলেট ট্যাক্স। ওকে, এটা আমরা এখনো কভার করিনি, কভার করব। তাহলে ট্যাক্সটা যদি বাদ দিই, ট্যাক্সটা বাদ দেওয়ার পর আমি কি পাবো? নেট প্রফিট অথবা প্রফিট আফটার ট্যাক্স, রাইট? তাহলে প্রফিট আফটার ট্যাক্স। এই প্রফিট আফটার ট্যাক্সটা গিয়ে অ্যাড হবে কার সাথে? এই প্রফিট আফটার ট্যাক্সটা অ্যাড হবে গিয়ে আমার রিটেইন আর্নিংস এর সাথে। ওকে, তাহলে এই রিটেন আর্নিংসটা আমি কোথায় ক্যালকুলেট করব? মানে রিটেন আর্নিংসটা আমার কোথায় আসবে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে। বাট স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের যে ইকুইটি পার্ট, এটার জন্য আমরা আলাদা একটা ইকুইটি স্টেটমেন্ট করি, সেটাকে আমরা বলি স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, যেটা এই কোশ্চেনের রিকোয়ারমেন্ট, ঠিক না? তাহলে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এখানে আমি কি কি করি? এখানে আমার কি কি আসে? স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে কি কি আসে? শেয়ার ক্যাপিটাল, right? Share premium, right? Okay. Revaluation reserve, right? Retained earnings, right? Okay. এটা ছাড়াও আরেকটা কম্পোনেন্ট আছে না রিটেন আর্নিং ছাড়াও? মনে আছে আইএফআরএস 9 এর কনভার্টেবল লোন নোটের একটা কথা? আইএফআরএস 9 এর কনভার্টেবল লোন নোটের সেটা কি ছিল? আদার কম্পোনেন্ট অফ ইকুইটি। বাট এটা কার জন্য আসবে? অনলি ফর কনভার্টেবল লোন। মনে পড়ে ওই যে আমরা স্টেপ 1 এ ডেট ভার্সেস ইকুইটি করে তারপরে ইকুইটি পোরশনটা দেখাচ্ছিলাম, এটাই হচ্ছে সেই ইকুইটি পোরশনটা। ক্লিয়ার? ওকে, তাহলে এটা হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির কলাম। কয়টা কলাম হবে? এখন এই কলামগুলো আমার বেশিও হইতে পারে, কমও হইতে পারে, বেসড অন দা ইনফরমেশন আমার কোশ্চেনে যেটা থাকবে। তাহলে এগুলার প্রত্যেকটার রেসপেক্টিভ আমাকে আগে দেখতে হবে ওপেনিং ব্যালেন্স আছে কিনা। যেমন শেয়ার ক্যাপিটালের ওপেনিং ব্যালেন্স, ট্রায়াল ব্যালেন্স আছে কিনা, শেয়ার প্রিমিয়ামের ব্যালেন্স আছে কিনা, রিটেন আর্নিংস এরটা আছে কিনা, রিভ্যালুয়েশন রিজার্ভটা আছে কিনা। আদার কম্পোনেন্ট অফ ইকুইটি তো থাকবে না, সেটা শুধু কনভার্টেবল লোন নোট থেকে। ওই যে আমরা যে বললাম না প্রফিট আফটার ট্যাক্স রিটেন আর্নিংস এর সাথে গিয়ে যোগ হবে, সেটা কোন রিটেন আর্নিংস এর কথা বলেছি? এই যে এই রিটেন আর্নিংস এর সাথে গিয়ে অ্যাড হবে। ক্লিয়ার? তাহলে ফার্স্টে আমরা ওপেনিং ব্যালেন্স দেখব। ওপেনিং ব্যালেন্সের সাথে দেন আমি এখন কি করব? প্লাস অর মাইনাস অ্যাডজাস্টমেন্ট। মানে কি? যে এই বছরে যদি কোনো নতুন শেয়ার ইস্যু করা হয়, তাহলে এটা শেয়ার ক্যাপিটালটাকে বাড়াবে, শেয়ার প্রিমিয়ামটাকে বাড়াবে, দ্যাট উই নো। আবার এবছরে যদি কোনো রিভ্যালুয়েশন রিজার্ভ হয়, সেটাও আমার রিভ্যালুয়েশন রিজার্ভে আসবে। এবছরে যদি প্রফিট হয় তাহলে এটা রিটেন আর্নিংস এর সাথে অ্যাড হবে, আর যদি লস হয় রিটেন আর্নিংস এর সাথে মাইনাস হবে। যদি কোনো ডিভিডেন্ড দেয় সেটা রিটেন আর্নিংস কে কমিয়ে দিবে। সো এই অ্যাডজাস্টমেন্ট গুলো করে আমি ফাইনালি কি পাবো? ক্লোজিং প্রত্যেকটার ক্লোজিং ব্যালেন্স। এগ্রি? ওকে,
এই ক্লোজিং ব্যালেন্স গুলোই আলটিমেটলি আমার কোথায় গিয়ে হিট করবে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আমি কয়টা কয়টা আইটেম নিয়ে কাজ করব স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে? অ্যাসেট, রাইট, এরপর ইকুইটি এই অবস্থা, এন্ড লায়াবিলিটি, রাইট। তার মানে এই যে তিনটা কম্পোনেন্ট থাকবে, এই তিনটা কম্পোনেন্টের মধ্যে এই যে ইকুইটি কম্পোনেন্ট, এই ইকুইটি কম্পোনেন্টের সব ব্যালেন্স আমি কোত্থেকে আনবো? স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি থেকে। এগ্রিড সবাই? ওকে, এই কথাটাই আমরা বেসিক্যালি হচ্ছে এতক্ষণ বলার ট্রাই করেছি যে লাইক এখানে আমরা তিনটা স্টেটমেন্ট কিভাবে করব সেটা আমরা জাস্ট একটু দেখার ট্রাই করব। এন্ড আই উইল নট এক্সপেক্ট যে আপনি সবগুলো অ্যাডজাস্টমেন্ট আর সবগুলো পয়েন্টে আমাকে বলতে পারবেন। জাস্ট একটা হয় না যে একটা ড্রাফট, একটা প্র্যাকটিস আমরা করতে, ইটস এ প্র্যাকটিস ম্যাচ। মানে আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের ব্যাটিং এর মতো, যে কোনো সময় ধস নামতেই পারে, যে কোনো সময় হইতে পারে আপনার মাথা দেখবেন যে কাজ করতেছে না। তো এটাও যদি আদার কম্প্রিহেনসিভ ইনকাম থাকে হ্যাঁ, সেটা ক্লিয়ারলি কি গ্রস প্রফিটের পরে আনবো। অথবা আমি ইনকাম হিসেবে আলাদা করে লাইন আইটেম অ্যাড করতে পারি, অথবা আমার এক্সপেন্সটা কমাই দিতে পারি। মানে আমার যে অপারেটিং এক্সপেন্সটা আছে না সেটা আমি কমাই দিতে পারি, আমি দুইটাই করতে পারি, সমস্যা নেই, এটা অ্যাকসেপ্টেড। ওকে ওকে, এখন আমরা তাহলে চলে যাই আমাদের এই তিনটা কোশ্চেনের রিকোয়ারমেন্টটা তো আমরা বুঝতে পারলাম যে কি করতে হবে আমাকে, ঠিক না? আমাকে বেসিক্যালি তিনটা স্টেটমেন্ট করতে হবে: স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এন্ড স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। তিনটার জন্য আমার টোটাল কত মার্কস দেখেন? 20 মার্কস। তো খুব দারুণ একটা কোশ্চেন ছিল, বাট এই কোশ্চেনে খেয়াল করে দেখেন 20 কিন্তু 20 পাওয়া পসিবল ছিল। মানে এটাতে কিন্তু কোনো নাই, মানে কোনো থিওরিটিক্যাল কোনো কিছু নাই। যদিও আপনাদের একটা ধারণা থাকতে পারে যে এসএসসি তে থিওরিটিক্যাল হইলে মার্ক কম দেয়, হুইচ ইজ নট। আপনার যদি এসএসসি এর থিওরিটিক্যাল কোশ্চেন, মানে যেটা ডেসক্রিপটিভ কোশ্চেন আমরা বলি, সেটাতে যদি আপনি ভ্যালিড পয়েন্ট অ্যাড করতে পারেন উইথ ইউর ভ্যালিড লজিক, আপনাকে যদি 5 মার্ক ওইখানে অ্যালোকেটেড থাকে, 5-এ 5 পেতে পারেন আপনি। স্পেলিং মিস্টেক হয় না। স্পেলিং, গ্রামাটিক্যাল মিস্টেক এসএসসি তে কাউন্ট করে না। মানে যতক্ষণ পর্যন্ত সেন্টেন্সের মিনিং ঠিক আছে ততক্ষণ পর্যন্ত এসএসসি ইজ নট বদার অ্যাবাউট ইংলিশ গ্রামার। এমনি এক্সট্রা কি 60 মার্কের মাথা পারফরম্যান্স একটু ইয়ে কম। এটার স্ট্যান্ডার্ড এটা নাই, বাট 60-40 হচ্ছে রেশিওটা। 60 মেবি ক্যালকুলেশন অর থিওরি, 40 ক্যালকুলেশন অর থিওরি। বাট এটার এক্সাক্ট আসলে মানে আপনি ক্যালকুলেটিভ পেপার বলতে পারবেন না, এখানে ডিসকাশনও আছে। ওকে, সো আমরা তাহলে একটু যাই আমাদের, জাস্ট আমি আবারও আপনাদেরকে বলার ট্রাই করছি একটা জিনিস, সেটা হচ্ছে এই কোশ্চেনটা হয়তো বা আমরা অনেকটুকু বুঝবো না, এমনও হইতে পারে আমি আপনাকে যেটা বলার ট্রাই করছি আপনি হয়তো বা ওই রেসপেক্টিভ আইএস এর সাথে রিলেট করতে পারছেন না, বাট ট্রাই করবেন, যেটা সেটাই বেসিক্যালি আজকের আউটকামটা। তো আমরা জাস্ট একটু দেখতে চাই যে আপনি একটা সিঙ্গেল এন্টিটি করতে গেলে কি কি জিনিস মাথায় রেখে কোশ্চেনটা আনসার করবেন, দ্যাটস ইট। সো হ্যাঁ, 20 মার্কের যে প্রশ্ন কি আসে এটা এটা ফার্স্ট ইয়ারের কোশ্চেন, এটা আসছে এসএসসি তে আসবে আসতেই পারে। 20 মার্কের মধ্যে সে 18 মার্কের হয়তো বা অথবা 17 মার্কের ক্যালকুলেশন আসবে, 3 মার্ক হয়তো বা আপনাকে হয়তো বা ডিসকাশন করতে বলবে। অফকোর্স 20 মার্কের 20 মার্কের দুইটা কোশ্চেন থাকবে সেকশন সি তে। সো আপনি যেহেতু মিস করেছিলেন এই ব্যাপারটা, সেকশন সি তে দুইটা কোশ্চেন থাকবে, 20 মার্ক করে, টোটাল 40 মার্ক। এর মধ্যে এটা এক টাইপের কোশ্চেন যেখানে আপনাকে সিঙ্গেল এন্টিটির স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলতে পারে। তো আমরা আজকে যে কোশ্চেনটা দেখতেছি এটা এক টাইপ অফ কোশ্চেন যেটা আপনি এক্সামে পেতে পারেন। আবার আরেকটা টাইপ হচ্ছে যেটা কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা, গ্রুপ অ্যাকাউন্টে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, ওইটাও আপনাকে প্রিপেয়ার করতে বলতে পারে। এটা হচ্ছে এক টাইপের কোশ্চেন গেল, এক ক্যাটাগরি। আর হচ্ছে আপনাকে স্টেটমেন্ট প্রিপেয়ার করতে বলবে। আরেকটা হচ্ছে আপনি আরেকটা কোশ্চেন পাবেন যেখানে ইদার সিঙ্গেল এন্টিটি থেকে অর গ্রুপ অ্যাকাউন্টিং থেকে আপনাকে রেশিও করতে বলবে, রেশিও অ্যানালাইসিস করতে বলবে। তার মানে একটা কোশ্চেন আসবে স্টেটমেন্ট প্রিপারেশন পার্ট থেকে, একটা কোশ্চেন আসবে রেশিও অ্যানালাইসিস পার্ট থেকে।
ক্লিয়ার? এবং এটার ফরমেশন কি হয় সেটা আপনাদেরকে আগেও বলছি। যদি স্টেটমেন্ট প্রিপারেশন গ্রুপ থেকে আসে, মানে কনসলিডেশন থেকে আসে, তাহলে রেশিওর কোশ্চেনটা অবশ্যই সিঙ্গেল এন্টিটি থেকে আসবে। তার মানে আপনাকে দুইটা এরিয়াই আপনাকে অ্যাসেস করবে, সো ইউ ক্যান নট লাইক স্কিপ এনি টপিক। ওকে, তাহলে আমরা হ্যাভারফোর্ড এর কোশ্চেনটা থেকে কি কি রিকোয়ারমেন্ট পেলাম? ফার্স্ট অফ অল কোম্পানির নাম হচ্ছে হ্যাভারফোর্ড কোম্পানি, সেকেন্ড হচ্ছে আমার ইয়ার এন্ড কবে 31 ডিসেম্বর 2087, এবং আমাকে টোটাল কয়টা স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হবে? তিনটা স্টেটমেন্ট, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি এন্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ক্যাশ ফ্লোর স্টেটমেন্ট প্রিপারেশনটা এফআরএ ওইভাবে দেয় না, বাট তাও আমরা একটা ক্যাশ ফ্লোর স্টেটমেন্ট মেবি আমি কভার করে দিব, জাস্ট একটা কোয়েশ্চেন, জাস্ট টু গিভ ইউ দা হোল আইডিয়া যে আসলে ক্যাশ ফ্লো থেকে যদি অবজেক্টিভ টেস্ট কোয়েশ্চেন আসে সেক্ষেত্রে আপনি কিভাবে ওটা অ্যাটেম্প করবেন। ওকে ওকে, সো লেটস স্টার্ট দেন। তাহলে এখন আমরা কিভাবে টেকনিকটা অ্যাপ্লাই করব? ফার্স্টে রিকোয়ারমেন্ট আমার ক্লিয়ার, রাইট? দেন এখন আমরা যেটা করব, আগে আমরা অ্যাট এ গ্লান্স পুরো কোয়েশ্চেনটা দেখে যাব। আমি কিন্তু এখনো স্টেটমেন্ট প্রিপারেশন করব না, আমি এখন প্ল্যানিং করব। প্ল্যানিং এর ওয়েটা কি? আমি আমার এই কোশ্চেনটা পড়বো, একদম ফুল কোশ্চেনটা পড়বো, মানে ট্রায়াল ব্যালেন্সটাও পড়বো এন্ড অ্যাডিশনাল ইনফরমেশন গুলো এট এ গ্লান্স একটু দেখার ট্রাই করবো। বিলো ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স ফর হ্যাভারফোর্ড কোম্পানি এট 31 ডিসেম্বর 2087। তাহলে এখানে আমার একটা কমন জিনিস আছে, সেটা হচ্ছে ওরা 1000 কমন নিয়ে কোশ্চেনটা করছে, রাইট? সো ইউ হ্যাভ টু কিপ ইট মাইন্ড যে আপনি যখন কোনো ক্যালকুলেশন করবেন সেখানে কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেশনে 1000 কমন নিয়ে করবেন। ইট মিনস এখানে 18,000 যে দেওয়া আছে অ্যামাউন্টটা, এটা আসলে 18,000 না, এটা বেসিক্যালি 1.8 মিলিয়ন, সেখান থেকে অর 18 মিলিয়ন সরি, সেখানে তিনটা জিরো কমন আছে। ক্লিয়ার? তাহলে এই যে লেফট সাইডে যে অ্যামাউন্টটা আছে এটা আসলে ডেবিট ব্যালেন্স, আর রাইট সাইডের যে অ্যামাউন্ট গুলো আছে সেটা ক্রেডিট ব্যালেন্স। এন্ড উই নো দ্য প্রিন্সিপাল যে প্রপার্টি এটা তো একটা অ্যাসেট, তাহলে এটা ডেবিট দিকেই থাকবে, এবং এটা ক্যারিং ভ্যালু দেওয়া আছে, রাইট? তাহলে এটার ক্যারিং অ্যামাউন্ট কোন সময় দেওয়া আছে? 1 জানুয়ারি 2087, তাহলে এটা কি আমার ওপেনিং ক্যারিং ভ্যালু। এগ্রিড সবাই? এন্ড প্রপার্টি এটা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সাথে আমি রিলেট করব? IAS 16, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এখন এখানে খুব দারুণ একটা জিনিস করে দিছে ওরা, যেটা আপনাকে এক্সামিনার নাও করতে পারে আবার বলে দিতেও পারে। এখানে খেয়াল করে দেখেন, ও আপনাকে ডান দিকে বলে দিছে যে কয় নাম্বার নোট এই অ্যামাউন্টের সাথে রিলেটেড। কয় নাম্বার নোট? নোট নাম্বার 4। এই যে নোট মতো দিয়ে দিচ্ছে যে কত নম্বর নোটে যে রেফারেন্স, রাইট? সো এই রেফারেন্সটা অনেক জায়গায় দেওয়া থাকে, অনেক জায়গায় দেওয়া থাকে না। আমাদের এখানে দেওয়া থাকবে, এটা নট সার্টেন। এটা দিলে একদিকে সুবিধা, দিলে যেটা হয় আপনি অফকোর্স স্পেসিফিক যেতে পারতেছেন। ওকে, এখন আপনি কি করতে পারেন খেয়াল করে দেখেন, আপনি এখান থেকে গিয়ে সরাসরি নোট 4টা পড়ে আসতে পারেন, এটা একটা ওয়ে। অথবা আপনি পুরো জিনিসটা একবারে দেখে যান, দেন নোটগুলো পড়ে জাস্ট ট্যাগ করে রাখেন, ওর মাথায় আপনি সেট করে রাখেন যে কোনটার জন্য কয় নাম্বার নোট ছিল। কেননা আপনি যদি এখন নোটে চলে যান, আবার আরেকটা আছে সেটার জন্য আপনাকে নোটে যেতে হবে। সো ট্রায়াল ব্যালেন্সটা একটা গ্লান্স দেখে ফেলেন, দেন যে কয়টা নোট আছে নোটগুলো আপনি একটু জাস্ট গো থ্রু করেন। এরপর অর্ডিনারি শেয়ার, এটা কি ওপেনিং ব্যালেন্স, রাইট? কয় নম্বর নোট? নোট নাম্বার 3। এবং শেয়ার ক্যাপিটাল তো আমার ক্রেডিট দিকেই থাকবে, রাইট? ওকে, আদার কম্পোনেন্ট অফ ইকুইটি, এটা বেসিক্যালি শেয়ার প্রিমিয়াম, রাইট? এটা বেসিক্যালি ব্র্যাকেটে কি লিখছে দেখেন, শেয়ার প্রিমিয়াম। তাহলে শেয়ার প্রিমিয়ামও আছে, শেয়ার ক্যাপিটালও আছে, এই দুইটাই কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। এবং এই দুটার জন্য রেলেভেন্ট নোট কত? নোট 3। রিভ্যালুয়েশন সারপ্লাস, রিভ্যালুয়েশন রিজার্ভের ওপেনিং ব্যালেন্স আছে কত? 800, রাইট? তাহলে রিভ্যালুয়েশন সারপ্লাস, প্রপার্টি, এগুলোর জন্য কয় নাম্বার নোট রিলেভেন্ট আমার কাছে? প্রপার্টি, এটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যারিং ভ্যালু। আর রিভ্যালুয়েশন সারপ্লাসটা হচ্ছে আমার রিভ্যালুয়েশনের কিউমুলেটিভ ওপেনিং ব্যালেন্স। ওকে, মানে দুটো তো আলাদা লেজার, কারণ প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট একটা অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন সারপ্লাস আর রিভ্যালুয়েশন রিজার্ভ আরেকটা অ্যাকাউন্ট। ওকে, রিটেন আর্নিংস, রিটেন আর্নিংস কি? এটা আমার ওপেনিং ব্যালেন্স। ওকে, তাহলে এই যে মানে এই যে চারটা আইটেম, আমি এখান থেকে আসলে আপনাকে যদি আরেকটা ম্যাপিং করতে বলি, এই চারটা আইটেম আমার কোথায় যাবে? স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। সো আমি কিভাবে চিন্তা করব বুঝতে পারতেছি।
তো আপনাকে একটা সেম টাইম এই আইটেম গুলো পড়ে দেখতে হবে এটা নোট কত, আবার আপনাকে এটাও চিন্তা করতে হবে যে আপনি এটা কোন স্টেটমেন্টে রিফ্লেক্টটা করবেন। ওকে, এরপর ড্রাফট প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2087। তাহলে এই যে ড্রাফট প্রফিট, এটি আমাকে কি করতে হবে এখন অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করা মানে কি, এই ড্রাফট প্রফিট থেকে এক্সপেন্স যেগুলো যেগুলো ধরা হয় নাই সেগুলো আমাকে এখন বাদ দিতে হবে। ওকে, যদি কোনো ইনকাম থাকে সেটা আমাকে এখন অ্যাড করতে হবে, বাট সেই ইনফরমেশনটা আমি কোত্থেকে পাবো, অ্যাডজাস্টমেন্ট থেকে পাবো, অ্যাডিশনাল ইনফরমেশন থেকে পাবো। এটার জন্য কিন্তু কোনো নোট আমার জন্য রেলেভেন্ট বলে নাই। সো এটা বেসিক্যালি সবগুলো রিফ্লেকশনে আসবে। নাম্বার 4, সরি 4% কনভার্টেবল লোন নোট। 4% কনভার্টেবল লোন নোট, এটা আমার এখানে আমি কি কি চিন্তা করব, ফার্স্ট অফ অল এটা কোন আইএস থেকে আসছে? হ্যাঁ, কনভার্টেবল লোন নোট কোন আইএস থেকে আসছে? আইফারএস 9, রাইট? এখন আইফারএস 9 এর যদি কনভার্টেবল লোন নোট থাকে, কনভার্টেবল লোন নোট থাকে, ওকে, তাহলে কনভার্টেবল লোন নোটের জন্য আমরা ফার্স্টে কি করি, ফার্স্ট স্টেপ আমরা স্প্লিট করি কার কার মধ্যে, বিটুইন ডেট অ্যান্ড ইকুইটি, রাইট? ক্যান ইউ রিমেম্বার যে ডেট কত, ইকুইটি কত, এটা আমরা ফার্স্টে স্প্লিট করি। ওকে, করলাম, করার পর দেন নেক্সট স্টেপটা কি, এই যে ডেট অ্যামাউন্ট আছে এটাকে আমরা এখন কি করি, অ্যামortization টেবিলে নিয়ে আসি। এগ্রি? সো এই স্টেপটা আপনাকে মাথায় রাখতে হবে, ক্লিয়ার? আর এখানে 4% যেটা দেওয়া আছে, 4%টা কি, কুপন রেট না ইফেক্টিভ রেট? সো এখানেও আমি একটা পয়েন্ট আপনাদেরকে একটু মনে করাই দিব, আমার লোন নোটের গায়ে মানে লোন নোটের সাথে যে রেটটা থাকে সেটাকে আমরা কুপন রেট বলি, মানে যে রেটে ইন্টারেস্টটা পে করা হচ্ছে, যে রেটে আমার পেমেন্টটা করা হচ্ছে সেটাকে আমরা বলছি কুপন রেট, রাইট? বাট তাহলে আমাকে এখন কি দরকার, আমার ইফেক্টিভ রেটটা দরকার, তাহলে অবশ্যই এক্সামিনার আমাকে ইফেক্টিভ রেট বলে দিবে। না বললে এটাই। যদি না বলতো তাহলে আমি অ্যাজিউম করে নিতাম যে কুপন রেট এবং ইফেক্টিভ রেট দুইটাই 4%। ক্লিয়ার? ডিভিডেন্ড পেইড কোন স্টেটমেন্টে আসবে, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির ওই যে রিটেন আর্নিংস থেকে আমরা বাদ দিব। ক্যাশ রিসিভ ফ্রম কন্ট্রাক্ট কাস্টমার্স কোন আয়, কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? কন্ট্রাক্ট কাস্টমার থেকে আমি টাকা পাইছি, মনে আছে আইফারএস 15 এর কনস্ট্রাকশন কন্ট্রাক্টের যেই আমার লাস্ট স্টেপটা, কন্ট্রাক্ট অ্যাসেট আর কন্ট্রাক্ট লায়াবিলিটি, ক্যান ইউ রিমেম্বার যে আমি কত টাকার বিল পাঠাইছি, কত টাকা অলরেডি টাকা পেয়ে গেছি, আর যেটুকু পাবো এটা আমার জন্য কন্ট্রাক্ট অ্যাসেট, যদি আমি বেশি টাকা পেয়ে যাই তাহলে কন্ট্রাক্ট লায়াবিলিটি। ক্যান ইউ রিমেম্বার? তাহলে আইফারএস 15 এ এখন আমাকে কি কি করতে হবে দেখেন তো। ফার্স্ট আমাকে কি করতে হবে, আইফারএস 15 এর ফার্স্টে আমাকে ক্যালকুলেট করতে হবে ওভারঅল প্রফিট অর লস, মানে এই কন্ট্রাক্টের ওভারঅল প্রফিট কত অর লস কত, আইফারএস 15, রাইট? এন্ড যদি এটা প্রফিট মেকিং হয় তাহলে তো ফাইন, আমি আমার মতো করে আগাবো, বাট যদি লস মেকিং কন্ট্রাক্ট হয় তাহলে আমাকে কি করতে হবে, এই লসটার জন্য আমাকে ইমিডিয়েটলি প্রভিশন বুক করতে হবে। এই জন্য আমরা ফার্স্ট স্টেপটা করি। সেকেন্ড স্টেপটা কি করি, পার্সেন্টেজ অফ কমপ্লিশন। পার্সেন্টেজ অফ কমপ্লিশন আমি কি বের করি, যে কত পার্সেন্ট আমি রেভিনিউ রেকগনাইজ করব, কত পার্সেন্ট আমি কস্ট রেকগনাইজ করব। ক্লিয়ার? ওকে, এরপরে আপনার 3 নম্বর স্টেপ কি, ওই যত পার্সেন্ট অফ কমপ্লিশন আপনি করেছেন রেভিনিউ তত পার্সেন্ট আপনি রেকগনাইজ করবেন, কস্ট অফ সেলস এর তত পার্সেন্ট আপনি রেকগনাইজ করবেন। এন্ড ফোর্থ স্টেপ কি ছিল, এখন হচ্ছে আপনার এটা কন্ট্রাক্ট অ্যাসেট অর কন্ট্রাক্ট লায়াবিলিটি, মনে পড়তেছে? সো দ্যাট ইজ হাউ ইউ উইল রিকনসিডার অর রিকল ইউর থিওরিটিক্যাল পয়েন্ট। ওকে, এরপর আপনি আসেন কস্ট ইনকার্ড অন কন্ট্রাক্ট টু ডেট। ওই যে আমার পার্সেন্টেজ অফ কমপ্লিশন করতে গেলে অথবা ওভারঅল প্রফিট ক্যালকুলেট করতে গেলে আমার তাহলে নোট 2 রিলেটেড টু এই দুইটা ইনফরমেশন, ঠিক না? যে দুটো ইনফরমেশন থেকে আমাকে আলটিমেটলি হেল্প করবে আইফারএস 15 এর অ্যাপ্লিকেশনটা করতে। এগ্রি? ইনভেন্টরি কোন আইএস, এটা IS2, রাইট? এন্ড IS2 এর ব্যাপারটা আমরা কি জানি, একটা কমন কথা জানি না, যে IS2 এ ইনভেন্টরি শুড বি ভ্যালুড অ্যাট লোয়ার অফ কস্ট এন্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু। এটা এটা মনে রাখাটাই হচ্ছে আমার এই সিঙ্গেল এন্টিটির জন্য পার্সপেক্টিভ, মানে হচ্ছে আমাকে এখন আইএস গুলো চিন্তা করতে হবে যে এটার রেসপেক্টিভ অ্যাডজাস্টমেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে আমাকে এফেক্ট করে।
আমি আমি কি বোঝাতে পারছি? দেখেন, আমি কিন্তু অনেকগুলো আইএস এখানে চিন্তা করছি। আইএস 16 এর কথা চিন্তা করছি, আইফারএস 9 এর কথা চিন্তা করছি, আইফারএস 15 এর কথা চিন্তা করছি, বাট কোনোটাই কিন্তু ডিটেলস আমাকে চিন্তা করতে হয়নি। কেন? বিকজ আইফারএস 9 তো ফাইন্যান্সিয়াল অ্যাসেটও আছে, ফাইন্যান্সিয়াল লাইবিলিটিও আছে, বাট এইটার জন্য আমার কোনটুকু চিন্তা করা লাগছে? শুধু আইফারএস 9 এর কনভার্টেবল লোন পোর্শন, রাইট? এরপর আইফারএস 15 এ তো আমার আরো বাকি জিনিসও আছে, ওগুলো তো আমি চিন্তা করতে হয়নি। আমাকে চিন্তা করতে হয়েছে এই আইফারএস 15 এর যতটুকু রিলেটেড টু এই ইনফরমেশন অ্যাডজাস্ট করার জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। সো দ্যাট ইজ হাউ ইউ উইল থিঙ্ক। এরপর আপনি আসেন ট্রেড রিসিভেবলস, কোন ইনফরমেশন নোট রিলেটেড আছে? নাই। ক্যাশ রিলেটেড নাই। কারেন্ট লাইবিলিটি নোট রিলেটেড নাই। সো দিস ইজ দ্য স্ট্রেট ফরওয়ার্ড থিং। তার মানে ট্রেড রিসিভেবল যাবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে, কারেন্ট অ্যাসেটে, ক্যাশ যাবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কারেন্ট অ্যাসেটে, কারেন্ট লাইবিলিটি যাবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কারেন্ট লাইবিলিটি। তাহলে এই যে যতগুলো আইটেম পড়লেন, এইখানে কোনো আইটেম কি আছে যেটা কভার হয় নাই আইএসআইএফএস এ? So that's why actually I choose this question, and that's why actually we came up with the solution যে আমরা এইভাবে করতে পারি কিনা। ওকে, এখন আপনি একটু জাস্ট কি কি নোট ছিল আপনার জন্য রিলেভেন্ট? 1 থেকে 5 পর্যন্ত, রাইট? তো এর মধ্যে 1 নম্বর নোট ছিল কোনটার জন্য? এই যে আপনি যদি একটু ব্যাক করেন, কনভার্টেবল লোন নোট। নাও হোয়াট ইউ ক্যান ডু, কনভার্টেবল লোন নোটের যেই নোটটা আছে, এই নোটটা, সরি, এই নোটটা আপনি একটু জাস্ট গো থ্রু করে এইটার ওয়ার্কিংটা করে ফেলতে পারেন। এন্ড আই বিলিভ এটা ডুয়েবল, এটা পসিবল। ওকে, তাহলে আপনাকে এখন পুরো স্টেটমেন্টের সবকিছু নিয়ে চিন্তা করতে হবে না। এখন কি আপনি আগে স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস কিভাবে প্রিপেয়ার করেন সেটা চিন্তা করবেন, নাকি আগে ওয়ার্কিং গুলো করে ফেলবেন? অ্যাবসলিউটলি রাইট, আপনি এখন ওয়ার্কিং গুলো করে ফেলবেন। তাহলে ওয়ার্কিং পড়া মানে কি? আপনি নোট একটা করে পড়বেন, ওইটার রেসপেক্টিভ ওয়ার্কিং আপনি কমপ্লিট করে ফেলবেন, করে ওইখান থেকে আউটকাম যেটা আসবে, যেটা স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে আসবে, সেটা আপনি মার্ক করে রাখবেন, যেটা স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে যাবে। যেটা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে যাবে, সেটা আপনি মার্ক করে রাখবেন, এটা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে যাবে। যেটা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে, সেটা আপনি মার্ক করে রাখবেন, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে যাবে। ইউ গট দ্য পয়েন্ট? সো দ্যাট ইজ হাউ ইউ নিড টু প্র্যাকটিস। এখন আপনি জাস্ট সব ভুলে যান, আপনি আইএফআরএস 9 এর এই এই টাইপের একটা সিনারিও আমরা ক্লাসেও করেছি কিনা একটু জাস্ট রিকল করার ট্রাই করেন, এন্ড নাও আপনি ট্রাই করবেন এটা আপনারা সলভ করতে পারেন কিনা। বাকি সব ভুলে যান, সিঙ্গেল এন্টিটির বাকি কোনো কিছু এখন আপনার মাথায় আপাতত আনার দরকার নাই। আপনি ভুলে গিয়ে শুধু 1 নম্বর নোটটা পড়েন। হ্যাঁ, ভালো করে। না না, ওই এটা ফিসটা না ভাইয়া, ফিসটার কথা বলে নাই। মানে ফিস উনি বাড়াবে, এটা ভাইয়া বুঝছেন, ফিস বাড়াবে। বাট উনি হচ্ছে এক্সিস্টিং ডিএসএম এর কথা বলতে বোঝাইছে, এক্সিস্টিং ডিএসএম এর যে টার্মস এন্ড কন্ডিশন যা আছে, এবং ওদের সাথে যেটা অলরেডি মানে এগ্রিড টার্মস এন্ড কন্ডিশন, ওই টার্মস এন্ড কন্ডিশন গুলো রেখে, এক্সেপ্ট ফিস। ফিস উনি এটা বেটার করে দিচ্ছে, মানে ফিস ফিস হচ্ছে ভাইয়া, উনি রিটেনার হিসেবে $1200 রাখবে, আর $300 আলাদা করে দিচ্ছে পেরোল যদি নেয় তাহলে, আর না নিলে নাই। উনি মেইলেও কিন্তু এটাই বলছে ভাই, ওই যে মেইল দিছে না ওই দিন রাতে, শুক্রবারেও কিন্তু ওইটা বলছে যে $900 আছে, বাট উনি, হ্যাঁ, উনি রাখতে চায় হচ্ছে $1200। না মানে অপারেশন ওইরকম থাকবেও না, এটা স্বাভাবিক। হ্যাঁ, ট্রানজেকশন তো ওরকম হবে না, এই জন্য ওগুলো উনি উঠাই দিতে বলছে, যে ট্রানজেকশনের যে বলে।
বুঝছো? হুম হুম। ও আচ্ছা, না না না, ওই ওই মায়া দা ওই মায়া দেওয়া ভাই, ওই মায়া দেওয়ার জায়গায় আছে, কিন্তু ফি ওনার $1200, এটা উনি মান্থলি $1200 ডিএসএন থেকে নিবে, এটা মোটামুটি ওনার মাথায় আছে আর কি। কারণ $900 তো 2015 সাল থেকে নিতে ভাই। তো উনি উনি ফার্ম বড় হয়েছে না। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, বাট এখন পাঠাবেন নাকি কালকে পাঠাবেন ভাই? তার মানে মানে এখন পাঠিয়ে দিলে ওর জন্য ভালো, কারণ কালকেও ধরেন মানডেতে, হ্যাঁ সকালে এসে। ঠিক আছে, ওকে ভাই, গ্রেট, থ্যাংক ইউ। কোনটা ভাই? হ্যাঁ হ্যাঁ, পাঁচ। মানে আমার আমার সেলটাই কেটে মনে করেন যে আমি হচ্ছে ইয়ে করতেছিলাম, কি বলে ওইটার নাম, ওই এঙ্গেজমেন্ট লেটার। হুম হুম, ফলো আপ হয় না, হ্যাঁ। বাহ, ঠিক আছে ভাই তাহলে। না না না, এঙ্গেজমেন্ট, না না না, আর কোনো কাজ নেই, এঙ্গেজমেন্ট লেটারটাই ওরা হচ্ছে যে আপনি মানে ওয়ার্ডে দিয়ে দিয়েন আর কি, ওটা যে আগের মতো তো আর শেয়ার, আমরা ওই যে টেকনোলজিতে গেছিলাম ওই টেকনোলজিতে এখন নাই আর। ওই যে, হ্যাঁ ওয়ার্ড, ওয়ার্ডেই দিয়ে দিয়েন অথবা পিডিএফ মানে দিয়ে দিলেও হয়, যদি মানে ওয়ার্ডে দিয়ে দিলে হচ্ছে ও সব ওকে থাকলে সাইন করে দিল আর কি। গুগল ডকে, না না, গুগল ডকে দিলে এটা আবার ওই যে মানে এখন যেহেতু জিমেল ওইভাবে অ্যাক্সেস নাই, এটা আবার ইস্যুস হয়ে যায় আর কি। না আমাদেরটা আছে, আমাদেরটা আছে, হ্যাঁ সরাই নাই, বাট এটা আমি জিজ্ঞেস করছিলাম ওনাকে যে ভাই এটা কি গুগল ডকে দিব, তো উনি বললো এত ঝামেলার দরকার নাই, ডাইরেক্ট ইয়েতে দিয়ে দিও, ওই মানে ইমেইলে দিয়ে দিও, ওয়ার্ড অথবা পিডিএফ করে আর কি, বুঝছেন? মানে উনি হচ্ছে এটা দেরি করতে চায় না আর কি, তাড়াতাড়ি সাইন করে ফেলতে চাচ্ছে, ওনার সাইকোলজি হচ্ছে। এটা ভাই ওই যে গুগল ডকে ফরম্যাটিং করে নামাই দেন তাহলেই হয়, এটা ফরম্যাটিং ঠিক থাকে, সমস্যা থাকে না, হয় না। ওই আমারও রিসেন্টলি একটা ক্লায়েন্ট এরকম করতে হয়েছে, গুগল ডকে দিছি, ও আমেরিকান বাট এত কিছু বুঝবে না, পরে ওরে পিডিএফ বানাই দেওয়া লাগছে, মানে হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, হ্যাঁ ওইটা করতে পারবেন, ওটা প্রবলেম নাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই, হ্যাঁ ঠিক আছে, ওকে ভাই, ওকে ওকে ওকে, শেষ না, কেন? ফার্স্টে আপনি এটাকে স্প্লিট করবেন, স্প্লিট করার জন্য কি করতে হবে, আপনাকে প্রেজেন্ট ভ্যালুতে আনতে হবে, প্রেজেন্ট ভ্যালুতে আনার জন্য আপনাকে কি করতে হবে, ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, রাইট? তাহলে ইয়ার 1 এ ইন্টারেস্ট কত, 800,000,
or মানে 8000, ঠিক না? আমার কনভার্টেবল লোন নোটের ভ্যালু কত ছিল? 8000 না? 8000, তাহলে ইন্টারেস্ট কত? 8000 ইন্টু 4%, মানে 8 মিলিয়ন, বাট আমি যদি 1000 কমন নিয়ে করবো, রাইট? তাহলে 8000 এর 4% কত হয়? 320। ওকে, তাহলে ইয়ার ওয়ানে আপনি ইন্টারেস্ট দিবেন 320, ইয়ার টু তেও দিবেন 320, বাট ইয়ার থ্রিতে গিয়ে কি দিবেন? ইন্টারেস্টও দিতে হবে, প্রিন্সিপালও দিতে হবে, ঠিক না? ওকে, দ্যাটস দ্য স্টেপ ওয়ান। এখন আপনার নেক্সট কোশ্চেন, আপনার ইফেক্টিভ রেট, আপনি ডিসকাউন্ট ফ্যাক্টর কোনটা ধরবেন? এইটারটা ধরবেন না এইটারটা ধরবেন? অলওয়েজ রিমেম্বার আমি ক্যাশ ফ্লোর জন্য নিব হচ্ছে কুপন রেট, বাট ডিসকাউন্ট ফ্যাক্টরের জন্য উই হ্যাভ টু কনসিডার দ্য ইফেক্টিভ রেট, তার মানে 6%। তার মানে এটা আমার জন্য কিন্তু রেলেভেন্ট না, জাস্ট আপনাকে এমনি ডিস্ট্র্যাক্ট করার জন্য দিচ্ছে, রাইট? তাহলে ইয়ার ওয়ান এর প্রেজেন্ট ভ্যালু, ইয়ার টু এর প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর, ইয়ার থ্রি প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টর। ওকে, করলে যেটা আসবে সেটা অবশ্যই 8000 এর থেকে কম আসবে, ঠিক না? যতটুকু কম আসবে ওইটুকুই হচ্ছে ইকুইটি, এগ্রিড? আর যেটুকু প্রেজেন্ট ভ্যালু আসবে এটাই হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু অফ ডেপ্ট, ঠিক না? ওকে, তাহলে এটা একটু দেখি এক্সেলে আমরা কিভাবে করতে পারি এই জিনিসটা। লেটস সি। এক্সেলে করার জন্য আমরা ফার্স্টে কনভার্টেবল লোন নোটের জাস্ট সিম্পল জিনিসটা একটু নিয়ে নিলাম এখানে। কিভাবে আমরা করলাম? ফার্স্টে হচ্ছে ইয়ার ওয়ান, আমার আউটফ্লো কত? 320। 320 কিভাবে আসছে দেখেন, 8000 ইন্টু 4%, রাইট? ওকে, ইয়ার টু এর জন্য সেম 320, ইয়ার থ্রিতে কত হবে? 8000 প্লাস 320, ডিসকাউন্ট ফ্যাক্টর যেটা দেওয়া ছিল কোশ্চেনে, রাইট? সেই অনুযায়ী নিয়েছি প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু। এখন আসেন, আমার টোটাল প্রেজেন্ট ভ্যালু কত আসছে? 7575, রাইট? ওকে, তাহলে 7575 হচ্ছে আমার ডেপ্ট। এই যে দেখেন এখানে সুন্দর লেখা আছে 7575 কি আমার ডেপ্ট, রাইট? আর 8000 থেকে 7575 এর যে ডিফারেন্স, এটা হচ্ছে আমার ইকুইটি, যেটা আমার কোথায় যাবে? আদার কম্পোনেন্ট অফ ইকুইটি হিসেবে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে আসবে। অ্যাগ্রিড সবাই আমরা এই পর্যন্ত? ওকে, তাহলে এই পর্যন্ত যদি আমি অ্যাগ্রিড হই, এই যে ডান দিকে আপনি খেয়াল করে দেখবেন আমরা ডাবল এন্ট্রিটাও করে দিয়েছি, জাস্ট টু গিভ ইউ দ্য আন্ডারস্ট্যান্ডিং যে ডাবল এন্ট্রি কি। আমি লোন নোট ইস্যু করে কি পাইছি? ব্যাংক ক্যাশ পাইছি, তাহলে ব্যাংক ডেবিট, রাইট? ব্যাংক ডেবিট হওয়ার এগেনস্টে আমার লাইবিলিটি কত ক্রেডিট হচ্ছে? 7575। তাহলে ডেবিট এবং ক্রেডিট তো মিলতেছে না, তাহলে বাকি কম্পোনেন্টটুকু আমি কেন ক্রেডিট করছি? ডিউ টু এই কনভার্টেবল লোন নোটের মধ্যে আমার একটা ইকুইটি কম্পোনেন্ট আছে, ঠিক আছে সবার? বাট এই ডাবল এন্ট্রি করাটা কিন্তু ম্যান্ডেটরি না আপনাদের জন্য, মানে এটা হচ্ছে জাস্ট আমরা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার রাখার জন্য, ক্লিয়ার? এখন নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট হচ্ছে এই যে আমি যে ওপেনিং ব্যালেন্সটা করলাম, মানে আমি যে আলটিমেটলি হচ্ছে আমার ডেপ্টার অ্যামাউন্টটা আনলাম, এই ডেপ্টার এখন আমাকে কি করতে? অ্যামোর্টাইজেশন করতে হবে। ওকে, অ্যামোর্টাইজেশন করবো কিভাবে? এই যে দেখেন এখানে অ্যামোর্টাইজেশন করা আছে। অ্যামোর্টাইজেশন করার জন্য আমার কি করতে হবে? আমার ফার্স্টে ওপেনিং ব্যালেন্স নিয়ে আসতে হবে। তাহলে ওপেনিং ব্যালেন্সটা আমি কোত্থেকে আনবো? দেখেন এই যে যেটা আমার ডেপ্টের ব্যালেন্স, এটাই কিন্তু আমার ওপেনিং ব্যালেন্স। এটার সাথে আমি কতটুকু ফাইন্যান্স কস্ট অ্যাড করবো? 6%, 6%, রাইট? ওকে, এন্ড কতটুকু আমি পেমেন্ট হিসেবে কনসিডার করব? প্রতি বছর আমি কত করে পেমেন্ট করব? 320। এটা কি আর চেঞ্জ হবে? 320 উইল রিমেইন 320 ওভার 3 ইয়ার্স। তাহলে আমার ক্লোজিং ব্যালেন্সটা কিভাবে আসবে? ওপেনিং ব্যালেন্স প্লাস ফাইন্যান্স কস্ট মাইনাস পেমেন্ট, ক্লিয়ার? এন্ড যেটা আসবে সেটাই হচ্ছে আমার জন্য ক্লোজিং ব্যালেন্স অফ লায়াবিলিটি, এগ্রিড? ওকে, এখন কোশ্চেনে কি বলছিল খেয়াল করে দেখেন, ফাইন্যান্স কস্ট হিসেবে কত টাকা রেকর্ড করার কথা ছিল? 454। ফাইন্যান্স কস্ট হিসেবে কত টাকা যাওয়ার কথা ছিল? 454 আর 455, রাইট? বাট এখানে কোশ্চেনে কি বলছে, ও কত টাকা রেকর্ড করছে? কতটুকু রেকর্ড করছে দেখেন তো, দ্য অ্যানুয়াল পেমেন্ট হ্যাজ বিন ইনক্লুডেড ইন ফাইন্যান্স কস্ট ফর দ্য ইয়ার। এই লাইনটার মানে কি?
এই লাইনটার মানে হচ্ছে ও এখানে যে ড্রাফট প্রফিটটা দিছে না আপনাকে, ড্রাফট প্রফিটের সাথে ও কত টাকা ফাইন্যান্স কস্ট অ্যাডজাস্ট করছে, যত টাকা পেমেন্ট করছেন, কত টাকা পেমেন্ট করছেন এক বছরে 320। আমি কি পয়েন্টটা বুঝাইতে পারছি? বাট ফাইন্যান্স কস্ট রেকর্ড করার কথা কত? 320, 455। ওকে, তাহলে 455 এর মধ্যে অলরেডি আপনি রেকর্ড করছেন কত? তাহলে এখন কি আপনি 455 রেকর্ড করবেন আবার? তাহলে এখন কত টাকা রেকর্ড করবেন? যতটুকু রিমেইনিং অ্যামাউন্ট। আমি কি বুঝাতে পারতেছি পয়েন্টটা? তাহলে রিমেইনিং অ্যামাউন্ট এখন আপনাকে কি কি করতে হবে? ড্রাফট প্রফিট থেকে বাদ দিয়ে দিতে হবে। Agreed সবাই? So that is how you will think about your adjustment of single entity. দেখেন আপনার মাথায় কিন্তু এখন আর বাকি কিছু নাই, দরকার নাই বাকি কিছু থাকার। আপনি আইফআরএস 9 এ ঢুকছেন, আইফআরএস 9 এ যতটুকু অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার্ড সেটা করছেন, এটার জন্য যেটুকু রেসপেক্টিভ মার্ক এটুকু কিন্তু আপনি পেয়ে যাবেন। এখন একটু বুঝবেন কিভাবে যে এই আইএফআরএস 9 থেকে আপনার কতটুকু মার্ক অ্যাভেলেবেল ছিল, এটা বোঝার ওয়েটা কি? এটার বোঝার ওয়ে হচ্ছে আপনি ওদের মার্কিং স্কিমটা দেখবেন ভাইয়া। সো এটার কোশ্চেনটা যখন করবেন, আনসার করার সাথে সাথে মার্কিং স্কিম মানে হচ্ছে আপনাকে এক্সামিনার কোন আইটেমের জন্য কত মার্ক দিবে সেটা আপনাকে একটু জাস্ট গো থ্রু করতে হবে। আমি জাস্ট ওই স্কিমটাই দেখানোর জন্য বলতেছি, অথবা দেখার ট্রাই করতেছি, খেয়াল করে দেখেন। এটা হচ্ছে আমার মার্কিং স্কিম। ওকে, এটা কয় নাম্বার কোশ্চেন করতেছিলাম আমরা ভাইয়েরা? 32, রাইট? তো এটাও 32 কোশ্চেনের মার্কিং স্কিম। দেখেন তো, কনভার্টেবল লোন নোটের জন্য স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের কত মার্ক পাবো আমি? 1 মার্ক। ওকে, কনভার্টেবল লোন নোটের জন্য স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে কত মার্ক পাবো? 1 মার্ক। কনভার্টেবল লোন নোটের জন্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আমি কত পাবো? তাহলে টোটাল এই যে যে নোটটা আপনি করলেন মাত্র, এই নোটটা যদি কমপ্লিটলি ভালোভাবে শেষ করতে পারেন, টোটাল কত মার্ক পাবেন আপনি? গট দ্য পয়েন্ট? দ্যাট ইজ হাউ ইউ নিড টু থিঙ্ক। আপনি যদি 20 এর মধ্যে 4 কনফার্ম করে ফেলতে পারেন, ঠিক একইভাবে আরেকটা আইএসএ যাবেন, ওইখান থেকে 3 কনফার্ম করলেন, কত হয়ে গেল? 7। দ্যাটস হাউ ইউ নিড টু থিঙ্ক। ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য হোল 20। আমি বুঝতে পারছি কথাটা? বিকজ ইউ নো যে কনভার্টেবল লোন নোটের আউটকাম কোন স্টেটমেন্টে কিভাবে যাবে, ইউ নো দ্যাট। বাট ইউ ডোন্ট নিড টু ফোকাস অন দ্য হোল এন্টায়ার কোয়েশ্চেন। আমি বুঝতে পারলাম কথাটা? এখন কনভার্টেবল লোন নোটের স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে 2 মার্ক কেন দিল? লজিকটা কি দেখেন। 2 মার্ক দেওয়ার রিজন হচ্ছে, মনে আছে আপনার এই যে আমার এই লাইবিলিটি যেটা আছে এটার মধ্যে স্প্লিট করতে হবে কতটুকু আমার কারেন্ট লাইবিলিটি, কতটুকু আমার নন কারেন্ট লাইবিলিটি। তাহলে যে 2 মার্ক আপনাকে দিল, আপনি যদি এখানে এই স্প্লিটটা না করেন আপনাকে কত দিবে এক্সামিনার? 1 দিবে, বাকি 1 দিবে না। আমি বলছিলাম এই কথাটা। তাহলে এটা যদিও 1 বছরের জন্য করলেও হয়, বাট নেক্সট ইয়ারেরটা আপনাকে করে দেখতে হবে যে এই 7709 আর 7710 হোয়াট এভার ইউ সে, এটার মধ্যে কতটুকু আমার কারেন্ট লাইবিলিটি, কতটুকু আমার নন কারেন্ট লাইবিলিটি। তাহলে কতটুকু আমার কারেন্ট লাইবিলিটি খেয়াল করে দেখেন, এই যে দুইটার মধ্যে যে ডিফারেন্সটা এটা হচ্ছে আমার কারেন্ট লাইবিলিটি, আর এটা বাদ দেওয়ার পর যেটুকু অ্যামাউন্ট থাকবে সেটা হচ্ছে আমার নন কারেন্ট লাইবিলিটি। সো আই বিলিভ আমরা এর বাইরে কোনো কিছু করি নাই, এবং এর বাইরে কোনো কিছু আপনাদের এক্সামে লাগবেও না। এন্ড দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন। এক্স্যাক্টলি আপনি যেভাবে কভার করে আসেন সেভাবে কিন্তু কোয়েশ্চেনের ইনফরমেশনটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন। সো জাস্ট আমি এই কথাটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা অনেক ক্রিটিক্যাল ওয়েতে চিন্তা করার জন্য দরকার নাই। কিপ ইট সিম্পল এন্ড স্টিক উইথ ইউর আপনার আন্ডারস্ট্যান্ডিং কি আছে। আপনার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, আই হ্যাভ ফুল ফেথ অন ইউ। তাহলে একটা গেল 4 মার্ক কিন্তু আমার পুরোপুরি কাভার। বাট আমি কিন্তু এখন স্টেটমেন্ট প্রেজেন্টেশনটা করি নাই। এখন যদি আমি এখন স্টেটমেন্ট প্রেজেন্টেশনে চলে যাই আমি আবার হারাই ফেলবো। তার থেকে বেটার আমি 2 নম্বর নোটটা পড়ি, 2 নম্বর নোটের রিলেভেন্ট ইনফরমেশন আমি ওয়ার্কিং করে ফেলি। ওকে, তাহলে 2 নম্বর নোটে আমাকে কি বলছে দেখ। 2 নম্বরটা কি ছিল, কি রিলেটেড ছিল মনে আছে? 2 নম্বর নোটটা কি রিলেটেড ছিল? আইফআরএস 15, রাইট? এখন আপনি 2 নম্বর নোটটা একটু পড়েন, পরে আগে বুঝার ট্রাই করেন এখানে আপনাকে কি করতে বলা হচ্ছে।
দেখেন, আপনি আগে সিনারিওটা পড়ে ফেলেন, পড়ার পর আপনি প্ল্যানটা শুরু করেন। দেখেন, ফার্স্টেই আপনাকে এখানে কি বলছে, আমি একটু আপনাদের সাথে একটু হেল্প করি পড়তে গিয়ে। দেখি কি বলছে। ডিউরিং দ্য ইয়ার হ্যাভারফোর্ড কোম্পানি এন্টার্ড ইনটু আ কন্ট্রাক্ট টু কনস্ট্রাক্ট অ্যান অ্যাসেট ফর আ কাস্টমার। তার মানে এটা কনস্ট্রাকশন কন্ট্রাক্ট। স্যাটিসফাইং দ্য পারফরমেন্স অব্লিগেশন ওভার টাইম। তার মানে কনস্ট্রাকশন কন্ট্রাক্টের স্যাটিসফ্যাকশন আর পারফরমেন্স অব্লিগেশন তো ওভার টাইম হয়। সো যেহেতু ওভার দ্য টাইম হয়, সেক্ষেত্রে আমার এটার রেভিনিউ রেকগনাইজ হবে কিসের উপর বেস করে? পার্সেন্টেজ অফ কমপ্লিশন। The contract had a total price of 14 million. মানে আমরা যদি 1000 কমন নিয়ে করব, তার মানে 14,000। তাহলে 14,000 হচ্ছে ওভারঅল কন্ট্রাক্ট প্রাইস। এটা একটা আমার জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন। এইটার থেকে আমি এখন কি বাদ দিব? টোটাল কস্ট। ওকে, তাহলে টোটাল কস্ট কত? দ্য কস্ট টু ডেট অফ 1.9 মিলিয়ন, যেটা অলরেডি এখানে ইনক্লুড করা আছে। এই যে 1.9 মিলিয়নের কথাটা বলছে না, সেটা এই যে 1.9 মিলিয়ন। ওকে, তার মানে এটা কি? অলরেডি ইনকার্ড কস্ট। এরপর কস্ট টু কমপ্লিট দ্য কন্ট্রাক্ট, তার মানে আরো কত টাকা কস্ট লাগবে? 7.1 মিলিয়ন। তাহলে টোটাল কস্ট কত? 1.9 প্লাস 7.1, তাহলে টোটাল হচ্ছে 9 মিলিয়ন হচ্ছে আমার কস্ট, টোটাল কস্ট। তাহলে টোটাল রেভিনিউ কত, মানে টোটাল কন্ট্রাক্ট প্রাইস কত? 14 মিলিয়ন। তাহলে আমার ওভারঅল প্রফিট কত? তাহলে এটা আমার জন্য কি? প্রফিট মেকিং কন্ট্রাক্ট। তাহলে ওই যে লস হইলে যে আমাকে একটা প্রভিশন বুক করতে হবে ইমিডিয়েটলি, সেটা আমার এখন আর চিন্তা না করলেও হবে। নেক্সট পয়েন্ট কি? নেক্সট পয়েন্ট আমার কি দরকার? আমার দরকার পার্সেন্টেজ অফ কমপ্লিশন। বাট আমরা কি বলছিলাম, এটা কোশ্চেনে বলেও দিতে পারে, আবার আপনাকে বেরো করা লাগতে পারে। যদি বলে দেয় তাহলে তো আর আপনাকে টেনশন করার দরকার নেই। যদি না বলে দেয়, তখন আপনি চিন্তা করবেন এটা কি ইনপুট মেথডে করতে হবে না আউটপুট মেথডে করতে হবে। আপনাকে সেটাও বলে দিবে এটা কি ইনপুট মেথডে হবে না আউটপুট মেথডে। ক্লিয়ার? এরপরে আসেন, at 31st December 2007 the contract is estimated to be complete 40%। তাহলে এই বছরে কত পার্সেন্ট কমপ্লিট হবে বলতেছে? 40%। তাহলে আমাকে আর কমপ্লিশনটা না চিন্তা করলেও হবে। Today, Haverford received 1.4 million from the customer and this is shown in the above trial balance। সব ইনফরমেশন আমরা বুঝতে পারতেছি। তাহলে এখন কি আমরা স্টেপ গুলো করতে পারবো না? স্টেপ 1 তো করেই ফেললাম। স্টেপ 1 এ আমার ওভারঅল প্রফিট কত আসছে? সো আমরা একটু দেখে ফেলি কিভাবে করলাম এটা এক্সেলে। এই যে, তাহলে আমার ওয়ার্কিং টু কি রিলেটেড? রেভিনিউ রিলেটেড। টোটাল কন্ট্রাক্ট প্রাইস কত? 14। ওকে ওকে, এরপর থেকে আমার কস্ট টু ডেট 1.9, এস্টিমেটেড কস্ট 7। সো আমার আলটিমেটলি এটা থেকে মাইনাস করলে আমি কত পাচ্ছি? 5 মিলিয়ন। এখন আমাকে এখন দেখতে হবে আমি কতটুকু রেভিনিউ রেকগনাইজ করতে পারবো, কতটুকু কস্ট অফ সেলস রেকগনাইজ করতে পারবো। তাহলে রেভিনিউ কত হবে? এই যে 14 মিলিয়ন, এইটার 40%। আর কস্ট অফ সেলস কত হবে? এই যে আমার টোটাল কস্ট, তার 40%। ক্লিয়ার? তাহলে রেকগনাইজ রেভিনিউ কত? আমার রেকগনাইজ রেভিনিউ হচ্ছে 5,600, রাইট? আর রেকগনাইজ কস্ট অফ সেলস কত? 3,600। তাহলে এই দুটো বাদ দিলে আমার রেকগনাইজ প্রফিট কত হয়? এখন আপনাদেরকে এই কথাটা আমি বলছিলাম না যে রেকগনাইজ প্রফিট যদি 2,000 আপনি যোগ করেন প্রফিটের সাথে, তাও তো আপনার প্রফিট মিলে যাবে, ঠিক না? প্রফিট মিলবে না? বা আমরা কি বলছি, আপনি দুইটা প্রেজেন্টেশন আলাদা দেখাবেন। তার মানে প্রফিটের সাথে রেভিনিউ অ্যাড করবেন কত? 5,600, আবার কস্ট অফ সেলস মাইনাস করবেন 3,600। জাস্ট দুইটা আলাদা লাইন আইটেম দেখান। কেন? বিকজ আপনি এটা বুঝাচ্ছেন যে এই প্রফিটের মধ্যে 5,600 অ্যাডজাস্ট হবে উইথ রেভিনিউ, আর 3,600 অ্যাডজাস্ট হবে উইথ কস্ট অফ সেলস। ইউ গট দ্য পয়েন্ট? দ্যাটস দ্য পারপাস। তাহলে স্টেপ 2 গেল। মানে স্টেপ 2 তো আমার স্কিপ হয়ে গেছে, পার্সেন্টেজ অফ কমপ্লিশন নাই। লাস্ট কাজটা কি? লাস্ট কাজটা হচ্ছে আমার এখন কতটুকু কন্ট্রাক্ট অ্যাসেট, কতটুকু কন্ট্রাক্ট লায়াবিলিটি। ক্লিয়ার? তাহলে আমি কতটুকু কস্ট কমপ্লিট করছি অলরেডি, আমার কাজের কতটুকু হয়েছে? 1,900 আমার কস্ট, এটার সাথে আমি কি অ্যাড করব? প্রফিটটা। মানে অলরেডি ইনকার্ড কস্ট কত? 1,900, তার সাথে আমি কতটুকু মানে আমার প্রফিট অ্যাড করব? যতটুকু রেকগনাইজ প্রফিট, খেয়াল করে দেখেন।
তাহলে আমার রেকগনাইজ প্রফিট কত? 2000। ওকে, এটা কিভাবে আসছে 2000? এই যে দেখ, ওকে, তাহলে আমি ওকে বিল পাঠাচ্ছি কত? 2000 প্লাস 1900, 3900। বাট এর মধ্যে আমি পেয়ে গেছি কত অলরেডি টাকা? 1400। তাহলে আমি আরো পাবো কত? 2500। এই 2500 আমার জন্য কি? কন্ট্রাক্ট অ্যাসেট, যেটা আমার কোথায় যাবে? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কারেন্ট অ্যাসেট হিসেবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা তিনটা আউটকাম পেলাম। তিনটা না, একটা হচ্ছে আমার রেভিনিউর সাথে অ্যাড হবে কত? 5600। কস্ট অফ সেলস এর সাথে অ্যাডজাস্ট হবে কত? 3600। আর কারেন্ট অ্যাসেট হিসেবে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন আমি কত টাকা দেখাবো? 2500। ক্লিয়ার? এখন আমরা এই যে সিম্পল ওয়ার্কিংটা করলাম, এই সিম্পল ওয়ার্কিং এ কত মার্ক দিবে এক্সামিনার আমাকে? এটা একটু দেখে আসি আমরা। এটার জন্য তো স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, রাইট? মানে এইটার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল? শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম এগুলো নাই, রাইট? সো তার মানে স্টেটমেন্ট অফ প্রফিট আর লসের এটার মার্ক থাকবে। খেয়াল করে দেখেন, স্টেটমেন্ট অফ প্রফিট আর লসে কত আছে? 2। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে কত আছে? তাহলে টোটাল কত মার্ক কভার করলেন আপনি? 4 মার্কস। তার মানে কনভার্টেবল লোনের জন্য আপনি 4 কভার করছেন, রেভিনিউর জন্য 4 মার্কস কভার করছেন। আর কি লাগে? এই তো ডান, রাইট? আর 42 দরকার। ক্লিয়ার কথাটা? Okay. তাহলে 2 নাম্বার নোট আমরা দেখলাম। ওকে, 3 নাম্বার নোট। 3 নাম্বার নোটটা আসলে ইটস আ স্পেসিফিক সিম্পল একটা নোট, যেটা আসলে আমার এই যে এই দুইটা রিলেটেড ছিল। ওকে, এটা আপনারা ইপিএস থেকে পড়ছেন, একটু জাস্ট নোটটা পড়েন। হ্যাঁ ভাইয়া, না না ভাইয়া, ওই যে, হ্যাঁ, শেষের দিকে আমরা ভিডিওতে সাবমিট করছি, ভিডিওতে সাবমিট করছি লাস্ট উইকে ভাইয়া। সো হোপফুলি এই মান্থের এন্ডের মধ্যে আমরা বিটা রেজিস্ট্রেশনটা পেয়ে যাব। এন্ড সাইড বাই সাইড আমরা ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং এর কাজটা করতেছি। মানে হুম, 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 এক্স্যাক্টলি, ঠিক। ও, আমরা কি বললাম এই জায়গাটাতে? এটার সাথে আমরা রেসপেক্টিভ কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড না কভার করলো, আমরা আইফারএস 9 এর যে কনসেপ্টটা কভার করেছিলাম মনে আছে? বেসিক অ্যাডজাস্টমেন্ট, সেটার সাথে এটার মিল পাচ্ছেন না। ও কি বলছে, কয়টার জন্য কয়টা বোনাস শেয়ার দিবে? 5টার জন্য একটা। তাহলে আমাকে এখন দেখতে হবে ওর কয়টা শেয়ার অলরেডি আছে। একটু দেখে ফেলি আমরা। শেয়ার ক্যাপিটাল থেকে কয়টা আছে শেয়ার? কি বলছিল এখানে? 20,000। এটা তো অ্যামাউন্ট 20,000, এবং প্রত্যেকটার ভ্যালু কত করে? $1। তাহলে নাম্বার অফ শেয়ার কত? সো এই জায়গাটা একটু খেয়াল করবেন। যদি এখানে আমার পার ভ্যালুর অ্যামাউন্টটা $1 না হয়ে 50 সেন্ট হইতো, তখন নাম্বার অফ শেয়ার কত হইতো? 40,000। 40,000 হইতো। মানে 50 হইলে হচ্ছে 40,000 হইতো। যদি 25 হইতো, তখন এটা হয়ে যেত 80,000। তো এটা একটু খেয়াল করবেন, মোস্ট অফ দ্য টাইম $1 থাকবে। এটা অলওয়েজ অ্যাজিউম করে নিবেন না। এটা 50 সেন্টও থাকতে পারে, 30 সেন্টও থাকতে পারে, হু নোস। ওকে, সো প্লিজ, তাহলে নাম্বার অফ শেয়ার কত? 20,000। তাহলে প্রতি 5টার জন্য কয়টা করে শেয়ার দিবেন? তাহলে 20,000 ডিভাইডেড বাই 5 মানে 4,000 ইন্টু 1, 4,000। তাহলে 4,000 যদি নাম্বার অফ শেয়ার হয়, তাহলে আমার শেয়ার ক্যাপিটাল বাড়বে কত? 4,000। তাহলে শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 4,000। ও কি ইউজ করবে দেখেন তো?
ও কি বলছে, ও ও আগে ইউজ করবে কোনটা, শেয়ার প্রিমিয়াম অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তাহলে আমি এখন দেখি শেয়ার প্রিমিয়াম কত আছে। তাহলে তো পুরোটা হয় না, এই জন্যই বলছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তাহলে শেয়ার প্রিমিয়াম কমে যাবে, তার মানে শেয়ার প্রিমিয়াম আর কোনো ব্যালেন্স রিমেইনিং থাকবে না। তাহলে শেয়ার প্রিমিয়াম ডেবিট হবে 3000, শেয়ার ক্যাপিটাল ক্রেডিট হবে 4000, বাকি 1000 আমি কোত্থেকে নিব? এটার জন্য তো কোনো টাকা পয়সা আসা যায় না, বোনাসের জন্য কোনো টাকা আসা যাওয়া করে না। রিটেইন, রাইট শেয়ার রিটেইন আর্নিংস। তো মনে রাখবো আমরা কথাটা, যদি বোনাস শেয়ারের জন্য শেয়ার প্রিমিয়ামের ব্যালেন্সটা সাফিসিয়েন্ট না হয়, আমরা শেয়ার প্রিমিয়ামের পরে কোন রিটেন মানে কোন রিজার্ভে হাত দিতে পারবো? রিটেন। ক্লিয়ার? তাহলে ফুল ডাবল এন্ট্রিটা কি দাঁড়াচ্ছে ভাইরা? দেখেন, ফুল ডাবল এন্ট্রি দাঁড়াচ্ছে হচ্ছে আমার এখানে, যদিও এখানে আলটিমেটলি করা নাই মানে লাগতো না, বাট ফুল ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে? এটার কারণে কি হচ্ছে, শেয়ার প্রিমিয়াম কমে যাচ্ছে 3000। ওকে, সো আমরা একটু দেখি তাহলে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে এটার রিফ্লেকশন আমরা কিভাবে দেখাইছিলাম। এই যে বোনাস শেয়ার, রাইট? তাহলে শেয়ার ক্যাপিটাল বাড়ছে কত? 4000। ওকে, এটার রেসপেক্টিভ রিফ্লেকশন কি হয়েছে? শেয়ার প্রিমিয়াম কমেছে 3000, রিটেন আর্নিংস কমছে 1000, এন্ড নেট ব্যালেন্স কিন্তু আমার জিরোই দেখাচ্ছে। ক্লিয়ার? ওকে, এখন এই যে জিনিসটা আমরা করলাম, এটা ওয়ার্কিং এ না দেখাইলেও কিন্তু আমার এটার জন্য মার্ক আমি পাচ্ছি, বিকজ এটা আসলে ডিফিকাল্ট কোনো ওয়ার্কিং ছিল না। ওকে, এখন আমরা একটু চেক করব এই বোনাস শেয়ারের জন্য আমাকে কত মার্ক দিত এক্সামিনার যদি আমি এটা সুন্দর করে আনসারটা করতাম। খেয়াল করে দেখেন, তার মানে আপনি ক্যালকুলেশন গুলাতে যে মার্কগুলা পাচ্ছেন, মার্কগুলা কিন্তু খুব হ্যান্ডসাম মার্ক। তার মানে যদি আপনার ওই যে স্পেসিফিক পয়েন্টে যদি মাথায় না আসে, তাহলে কিন্তু 2 পাচ্ছেন না, অথবা হয়তোবা, কারণ এটা ডাবল এন্ট্রি যদি না হয় আপনি হয়তোবা একটা পোর্শনের জন্য পাইলে পার্সিয়াল মার্ক পেতে পারেন, কারণ পার্সিতে পার্সিয়াল মার্ক আছে। বাট প্রত্যেকটার জন্যই কিন্তু আপনার দারুণ, আপনি ওয়ার্কিং স্কিম দেখে একটা কনফিডেন্স পাচ্ছেন যে ইউ ক্যান রিজলভ দ্য ম্যাথ অর রিজলভ দ্য প্রবলেম। তাহলে 3 নম্বর গেল, এরপর আমরা আসি 4 নম্বর। 4 নম্বর কি রিলেটেড ছিল মনে আছে? 4 নম্বর, এই যে 4 নম্বর ছিল কি আমার, প্রপার্টি প্ল্যান্ট এন্ড, এই যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, রাইট? মানে প্রপার্টি রিলেটেড ছিল। তাহলে 4 নম্বর নোটটা আমরা কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড চিন্তা করে করব? আইএস 16। তো একটু পড়ে ফেলেন। প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আনিস ভাই করেছে। তাহলে আমরা এখানে কি কি চিন্তা করব, আমরা আগে কোন কোশ্চেনের সিনারিওটা সবাই পড়বো। ওকে, হ্যাভারফোর্ড কোম্পানি প্রপার্টি হ্যাড প্রিভিয়াসলি বিন রিভ্যালুড আপওয়ার্ড, সেটা আমরা জানি অলরেডি, কারণ প্রিভিয়াসলি যদি রিভ্যালুড আপওয়ার্ড না হইতো তাহলে তো রিভ্যালুয়েশন সারপ্লাস থাকতো না। তো রিভ্যালুয়েশন সারপ্লাস আছে মানে কি, প্রিভিয়াসলি রিভ্যালুড হয়েছে এবং সেটা এখন পজিটিভ রিজার্ভ আছে, রাইট? লিডিং টু দ্য ব্যালেন্স অন রিভ্যালুয়েশন সারপ্লাস অন 1st January 2007, যেটা বললাম আমরা এতক্ষণ, দ্য প্রপার্টি হ্যাড এ রিমেইনিং লাইফ অফ 25 ইয়ার্স। তাহলে রিমেইনিং ইউজফুল লাইফ কত আছে? 25 ইয়ার্স। তাহলে আমি যে ডেপ্রিসিয়েশন করব এখন রিমেইনিং ইউজফুল লাইফের উপর আমি 25 ইয়ার্স এর ডেপ্রিসিয়েশন করব। At 31st December 2007, the property was valued at 16 million. ভালো করে খেয়াল করো, তাহলে ওর প্রপার্টির ক্যারিং ভ্যালু কত ছিল দেখেন তো, রাইট? 18 মিলিয়ন থেকে ভ্যালু কমে কত হবে? তাহলে কি ভ্যালুয়েশন আপওয়ার্ড না ডাউনওয়ার্ড?
আমার রিভ্যালুয়েশন এখন আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে? ডাউনওয়ার্ড হবে। তাহলে কতটুকু রিভ্যালুয়েশন কমে যাবে? 2 মিলিয়ন। এটাকে আমরা কি বলছি? রিভ্যালুয়েশন লস। এটা কি আমি পড়াইছি আপনাদেরকে? আমার মনে পড়তেছে। এটাকে আমরা কি বলি? রিভ্যালুয়েশন লস। ওকে, তাহলে রিভ্যালুয়েশন লস কত মিলিয়ন? এগ্রি? ওকে, এখন এই যে রিভ্যালুয়েশন লস 2 মিলিয়ন, তাহলে অ্যাসেটের ভ্যালু আমি এখন কত টাকা দেখাবো? অ্যাসেটের ভ্যালু কি আর আমি এখন 18 মিলিয়ন দেখাতে পারবো? অ্যাসেটের ভ্যালু আমার কত হবে? 16 মিলিয়ন। এগ্রি? ওকে, এখানে একটা পয়েন্ট হচ্ছে এই রিভ্যালুয়েশনটাও কবে করছে এটা একটু ভালো করে দেখেন। 31st ডিসেম্বরে। বাট আপনি যে স্টেট বলে দিলেন 2 মিলিয়ন, এই ক্যারিং ভ্যালুটা কোন ডেটের? তাহলে আপনি এখনো ডেপ্রিসিয়েশনটা এই বছরেরটা কনসিডার না করে বলে দিচ্ছেন। বুঝতে পারছেন পয়েন্টটা? তাহলে আগে আপনাকে কি করতে হবে? এই 18 মিলিয়নের উপর ডেপ্রিসিয়েশন কত হয় সেটা আপনাকে আগে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে 18 মিলিয়নকে 25 দিয়ে ডিভাইড করলে কত হয় দেখেন। 25 ইয়ার্স। সমস্যা নেই, আমরা ক্যালকুলেশন যেটাই হোক, আমরা পয়েন্টটা তো বুঝিয়ে পারছি। তাহলে আমাকে এখন কি করতে হবে? এই ক্যারিং ভ্যালু থেকে আমার এই বছরের ডেপ্রিসিয়েশনটা আগে বাদ দিতে হবে। তাহলে এই বছরের ডেপ্রিসিয়েশন আমি কোনটার উপরে করব? আমি করব প্রিভিয়াস ভ্যালুর উপর, কারণ ও ভ্যালুয়েশনটা চেঞ্জ করছে কবে? ইয়ার এন্ডিং। তাহলে এই যে ডেপ্রিসিয়েশনটা আসলে এটা আমার প্রফিট আর লসেও যাবে। এগ্রি? ওকে, তাহলে প্রফিট আর লসে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা চার্জ করব, একই সাথে আমার এটার ক্যারিং ভ্যালুটাও কমাই দিব ডিউ টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। দেন আমি কম্পেয়ার করব উইথ দা রিভ্যালুড অ্যামাউন্ট। ক্লিয়ার? ওকে, দেন আপনার যতটুকু রিভ্যালুয়েশন মানে লস আসবে, রিভ্যালুয়েশন লস আরো বেশি আসবে, 2 মিলিয়নের আরো বেশি আসবে, ক্যারিং ভ্যালু তো কমে যাবে। যতটুকু আসবে এখন আপনাকে এই রিভ্যালুয়েশনটা কি করতে হবে খেয়াল করে দেখেন ও কি বলছে। No entries had yet been made to account for current year depreciation charge, যেটা আমি একটু আগে বললাম আপনাদেরকে। তার মানে এই বছরের ডেপ্রিসিয়েশন এখনো রেকর্ড করে নাই, যেটা আমরা মাত্র রেকর্ড করলাম at 31st December 2007. However, company does not make an annual transfer from revaluation surplus in respect of excess depreciation. তার মানে এটা ওরা ট্রান্সফার করে না, রিভ্যালুয়েশন গেইন থেকে রিটার্ন এসে ট্রান্সফার করে না, ইভেন দো এটা পারতেও না, বিকজ এটাতে ওর কি আসছে? লস আসছে। ওকে, তাহলে লসটা কি করতে হবে? ওকে ইমিডিয়েটলি এখন রেকগনাইজ করতে হবে। এখন ও যে লস রেকগনাইজ করবে, এই লস রেকগনিশনের জন্য ও ফার্স্টে কোন রিজার্ভটা ইউজ করবে? ওকে সরাসরি প্রফিট আর লসে দেখাবে এটা, নাকি আগে ওর যেটুকু হচ্ছে রিভ্যালুয়েশন সারপ্লাস আছে এইটুকু আগে অ্যাডজাস্ট করবে? সো আগে ও কি করবে? সে আমি ধরে নিলাম 2500 হচ্ছে আমার রিভ্যালুয়েশন লস আছে, তাহলে রিভ্যালুয়েশন লসের আগে ও অ্যাডজাস্ট করবে কার সাথে? এই 800 এর সাথে। ক্লিয়ার? এইটুকু অ্যাডজাস্ট করার পর বাকি যে লসটুকু থাকবে সেই লসটুকু কোথায় ট্রান্সফার করবে? স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে অ্যাজ অ্যান ইম্পেয়ারমেন্ট লস। এই যে লসটা এটাকে আমরা বলি ইম্পেয়ারমেন্ট লস অর রিভ্যালুয়েশন লস। ক্যালকুলেশনের কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, তাহলে আমার এখানে দুইটা ক্যালকুলেশন, একটা হচ্ছে আমাকে আগে ডেপ্রিসিয়েশন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্ট করে ক্যারিং ভ্যালু বের করতে হবে, রাইট? এন্ড দেন ক্যারিং ভ্যালু এবং রিভ্যালুড অ্যামাউন্টের মধ্যে কম্পেয়ার করে দেখতে হবে আমার রিভ্যালুয়েশন লস আর রিভ্যালুয়েশন গেইন। তাহলে এখানে কি আসছে? রিভ্যালুয়েশন লস। ওকে, তাহলে রিভ্যালুয়েশন লস যদি হয় তাহলে আমি কি করব? আমি দেখব এই অ্যাসেটটার প্রিভিয়াস কোন রিভ্যালুয়েশন গেইন আছে কিনা। আছে কত ডলার? $800। তাহলে আমি আগে কি করব? এই $800 আগে অ্যাডজাস্ট করব। ক্লিয়ার? লসটা অ্যাডজাস্ট করার পর রিমেইনিং যে লসটা থাকবে সেইটা আমার যাবে প্রফিট অর লসে অ্যাজ রিভ্যালুয়েশন লস অর ইম্পেয়ারমেন্ট লস। এগ্রিড সবাই? ওকে, তাহলে এখন আমরা দেখি এটার ওয়ার্কিংটা কিভাবে করেছি আমরা, অথবা কিভাবে করতে হয় আমাদের এইটার ওয়ার্কিংটা। তাহলে আমরা কি বলেছিলাম? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্যারিং ভ্যালু কত? 18,000। ওকে, এটার ডেপ্রিসিয়েশন কত হবে? 18 ডিভাইডেড বাই 25। ওকে, 720। তাহলে এটা ডাবল এন্ট্রি কি হবে? ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে আমার ক্যারিং ভ্যালু কত হবে? এই ক্যারিং ভ্যালু থেকে ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়ার পর, এবং এই যে ডেপ্রিসিয়েশনটা আমরা এখানে অ্যাডজাস্ট করলাম, এটা আমার কোথায় আমি চার্জ করব? স্টেটমেন্ট অফ প্রফিট অর লস থেকে আমার যে ড্রাফট প্রফিটটা আছে সেখান থেকে আমি বাদ দিয়ে দিব। ওকে, এরপর রিভ্যালুয়েশন করেছি কত? 16 মিলিয়ন, মানে 16,000। তাহলে আমার রিভ্যালুয়েশন লস হয়েছে কত?
এই 7,280 and 16 মিলিয়নের মধ্যে যে ডিফারেন্সটা, রাইট? তাহলে ডিফারেন্সটা কত আমার? 1280। ক্লিয়ার? ওকে, তাহলে 1280 এটার কতটুকু আমার আলটিমেটলি স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে যাবে, কতটুকু আমার রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে অ্যাডজাস্ট হবে? এর মধ্যে 800 অ্যাডজাস্ট হবে রিভ্যালুয়েশন রিজার্ভ থেকে, রাইট? তার মানে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটিতে আমার যে রিভ্যালুয়েশন রিজার্ভ আসে সেটা জিরো হয়ে যাবে, সেটা আর থাকবে না। আর বাকিটুকু আমার স্টেটমেন্ট অফ প্রফিট অর লসে এক্সপেন্স হিসেবে চার্জ হবে। এগ্রিড সবাই? ওকে, তাহলে এইটুকু করার জন্য আমাকে কত মার্ক দিতে পারে এক্সামিনার? প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন আর ইম্পেয়ারমেন্টের জন্য কত? 2, রাইট? এখানে বেসিক্যালি হচ্ছে রিভ্যালুয়েশনের জন্য আছে বেসিক্যালি 2, বাট পুরোটা কিন্তু রিভ্যালুয়েশনের জন্য না। ওই যে প্রফিট আপনি আনবেন সেটার জন্য 0.5, আবার ডিভিডেন্ড বাদ দিবেন সেটার জন্য 0.5, আর রিভ্যালুয়েশনের জন্য হচ্ছে 1। সো এইভাবে আসছে, তার মানে একজন অ্যাকচুয়ালি এখানে ওই আগেরটাতে 2, এখানে 1, আর এখানে হচ্ছে 1। তাহলে আমার এই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ক্লোজিং ব্যালেন্স হিসেবে কত টাকা দেখাবো? 16 মিলিয়ন। ডেপ্রিসিয়েশন হবে 16 এর উপরে এই বছর কোনো? এই বছর কিন্তু ডেপ্রিসিয়েশন হবে না, কেন? বিকজ রিভ্যালুয়েশনটা হয়েছেই বছরের শেষের ডেটে, রিভ্যালুয়েশন নেক্সট ডেট থেকে হবে 24 বছর রিমেনিং। ক্লিয়ার সবাই? তাহলে মোটামুটি ভাবে আমরা বুঝতে পারতেছি যে একটা সিঙ্গেল এন্টিটি কোয়েশ্চেন সলভ করতে গেলে আমার টেকনিক কি হবে, আমি কিভাবে আইস গুলোকে রিলেট করব, নলেজ গ্যাপ কতটুকু আছে। সো আই থিংক ইউ ক্যান অ্যাসেস ইউরসেলফ যে খুব বেশি নলেজ গ্যাপ নাই আপনাদের। লাস্টের কোশ্চেন হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি কত আছে এখানে? এটাই কোশ্চেন, মানে এর থেকে হার্ড যেটা হইতে পারে, এখানে যেমন একটা কোশ্চেন দিছে, মানে সরি একটা আইটেম দিছে, হয়তোবা আপনার কোশ্চেনে প্রপার্টি একটা কোশ্চেন থাকবে, ইকুইপমেন্ট আর মানে দুইটা আইটেম থাকতে পারে, মানে কমপ্লিকেশন এরকমই থাকবে, বুঝতে পারছেন? যেটা 31 ডিসেম্বরের আগে 1 জানুয়ারি, হুম, তাহলে তো আমার ডিসিশন 16-র উপরে ধরতাম এবং আমি ক্যারিং ভ্যালু ওইটাই ধরতাম, এই যে 18 মিলিয়নই ধরতাম, ঠিক আছে? ভাইয়ের কোয়েশ্চেনটা ছিল যে ডিভ্যালুয়েশনটা যদি 31 ডিসেম্বরে না হয়ে মানে 1 জানুয়ারিতেই হইতো, তাহলে আমার ডেপ্রিসিয়েশনটা হইতো কোন অ্যামাউন্টের উপর? 16 মিলিয়ন, এটার কথাই বলছে। এবং রিভ্যালুয়েশন সারপ্লাস অথবা রিভ্যালুয়েশন ডেফিসিট আমি কম্পেয়ার করতাম কার সাথে? 16-র সাথে, যে ক্যারিং ভ্যালুটা এখানে দেওয়া আছে, কারণ এটা তো অলরেডি ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর 1 জানুয়ারি ভ্যালু। একই কোশ্চেন আছে। সো ইনভেন্টরি কি বলছে দেখেন বস, আর 10 মিনিটস হয়তো বেরোবেন। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। দেখতেছি, হ্যাঁ, গ্রেট, গুড লাক। আপনি থাকেন, আপনি থাকলে মানে এগুলো আগানো যাবে আর কি। হ্যাঁ ওই তো, মানে আপনি আপনি আপনার প্রেজেন্টটা দরকার। হ্যাঁ, মাস্টার্স করলো এখানে গিয়ে, গ্রেট। ফার্স্ট ইয়ারে ও মানে এক্সাম, ওর কি ফি দেওয়া লাগবে? টিউশন ফি দেওয়া লাগবে না? মানে ভালো ভালো করতে হবে। দুই বছর। ওইদিকে তো আবার পার্ট 2 এক্সামশন পাচ্ছে, তো প্রফেশনাল লেভেল করবে। গ্রেট। ভালো, মানে 6টা পেপার পাস। ঠিক আছে, পার্ট 2 হয়ে যায়, মানে যেটা আপনি বললেন ওইটা যদি হয় মোটামুটি গুড। না, দরকার, কারণ এই ব্যাকলগ গুলা ক্লিয়ার করতে পারতেছে না। এসএসসি তোমাদের থেকে তো আপনার অ্যাওয়ার্ড দেওয়া উচিত, এই কাজ তো আপনার করার কথা না। ঠিক আছে বস, দোয়া রাখেন। আপনার ফ্রেন্ড ফ্রেন্ড বিয়ে করলো, ইশাক সাহেব।
এর মানে এঙ্গেজমেন্ট হয়েছে। এর ওয়াইফও কি আপনাদের মানে ফ্রেন্ডই ছিল, মিউচুয়াল নাকি ছোট ছিল, মানে স্কলাস্টিকারই তো ছিল? হ্যাঁ, ঠিক আছে বস, দেখা হবে ইনশাল্লাহ, গুড লাক। ওকে, সো দ্য লাস্ট পার্ট, এটা আসলে খুব টেকনিক্যালি ডিফিকাল্ট না। লাইক ও কি করছে দেখেন, ও জাস্ট ইনভেন্টরি ভ্যালুটা অমিট করছে, মানে কি ক্লোজিং ইনভেন্টরি ও রেকর্ড করে নাই। ঠিক না? এটি তো মানে আপনারা এটি তো পড়ছেন, পরে এটুকু বুঝছেন। ইট হ্যাজ বিন ডিসকভার্ড দ্যাট ইনভেন্টরি টোটালিং 0.39 মিলিয়ন হ্যাড বিন অমিটেড ফ্রম দ্য ফাইনাল ইনভেন্টরি কাউন্ট। মানে ওর যে এখানে ক্লোজিং ইনভেন্টরি দেখাইছে, তাহলে ক্লোজিং ইনভেন্টরি আসলে কি 4310? না, 4310 সাথে আরো কতটুকু অ্যাড হবে? 0.39। ক্লিয়ার? তাহলে এটা তো আমাকে অ্যাড করতে হবে, তার মানে কি ক্লোজিং ইনভেন্টরি বেড়ে যাবে। তাহলে ক্লোজিং ইনভেন্টরি যদি বাড়ে, তাহলে এটা আমার স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনকে বাড়াই দিবে। ক্লোজিং ইনভেন্টরি মানে অ্যাসেট বাড়বে, তাহলে ক্লোজিং ইনভেন্টরি মানে ক্রেডিট হচ্ছে, সরি ডেবিট হচ্ছে। এখন আরেকটা পার্সপেক্টিভ কি চিন্তা করবো আমরা, ক্লোজিং ইনভেন্টরির কারণে আমার কস্ট অফ সেলস এর একটা ইম্প্যাক্ট আছে না? ক্লোজিং ইনভেন্টরি কি করে, কস্ট অফ সেলস কে কমাই দেয়। কস্ট অফ সেলস যদি কমে যায়, এক্সপেন্স কমে যায়, তাহলে এক্সপেন্স কমে গেলে কি হচ্ছে, প্রফিট বেড়ে যাচ্ছে। তাহলে আমার প্রফিট বেড়ে গেলে কি করি আমরা, ক্রেডিট করি নাকি? মানে এক্সপেন্স কমলে আমরা কি করি, ক্রেডিট করি। প্রফিট বাড়লে আমরা কি করি, ক্রেডিট করি। তাহলে ডাবল এন্ট্রি কি দাঁড়াচ্ছে, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের কস্ট অফ, সরি ক্লোজিং ইনভেন্টরি ডেবিট, আর স্টেটমেন্ট অফ প্রফিট অর লসের কস্ট অফ গুডস সোল্ড ক্রেডিট। ক্লিয়ার? তাহলে আমার ওয়ার্কিংটা কি হবে, মানে আমি অ্যাডজাস্টমেন্টটা কিভাবে করব? আমি অ্যাডজাস্টমেন্টটা করব হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ইনভেন্টরির সাথে 0.39 আমি অ্যাড করব, রাইট? আর আমার যে ড্রাফট প্রফিট আছে, ড্রাফট প্রফিটের সাথে 0.39 মিলিয়ন আমি অ্যাড করব, কারণ এটা আমার প্রফিটকে কি করবে, বাড়াই দেবে। তার মানে এটা আমার প্রফিট কেও বাড়াবে, অন দ্য আদার হ্যান্ড অ্যাসেট কেও বাড়াবে। অ্যাগ্রি? ক্লিয়ার? এতটুকুই। এবং এটি আমি ডাবল এন্ট্রির মাধ্যমে যদি দেখাই তাহলে বেটার। এই যে দেখেন, সেটা ডিরেক্টলি দেখালেও হবে। ডিরেক্টলি দেখানোর থেকে একটু জাস্ট যদি আপনি একটু শো করে দেন তাহলে বেটার, মানে একটু ডিসক্লোজারটা গেল, নোটটা গেল। কি করলাম আমরা, ক্লোজিং ইনভেন্টরি ডেবিট কারেন্ট অ্যাসেট রিটেন আর্নিংস ক্রেডিট 390। রিটেন আর্নিংস ক্রেডিট মানে হচ্ছে এটা আমার প্রফিটটাকে বাড়ায় দেওয়া। ক্লিয়ার? ওকে, তাহলে এটার জন্য আমার কত মার্ক ছিল, এটা যদি দেখে ফেলি আমরা, ক্লোজিং ইনভেন্টরি এটি তো লাস্ট আইটেম 1 মানে ছিল নাকি? না, প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টে 1 থাকলে এই যে এখানেও অফকোর্স আছে। সো এখানে 2 এর মধ্যে ওই যে রিসিভেবল ক্যাশের জন্য এক, আর ইনভেন্টরির জন্য এক। ক্লিয়ার? তার মানে খেয়াল করে দেখেন, এখানে এই যে আইটেম গুলো আপনার আছে, এই যে যেগুলোর সাথে কোনো নোট রিলেটেড না, এগুলোও যদি আপনি ডিরেক্টলি ব্যালেন্স শিট মানে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাইতে পারেন, তাও কিন্তু আপনি একটা মার্ক পাচ্ছেন। এটাকে বলা হয় ইজি পিজি মার্ক। যেমন আপনি যদি ট্রেড রিসিভেবলস 5510 লেখেন এবং ক্যাশ 10,320 লেখেন, এই দুটোর জন্য আপনি 1 মার্ক পাবেন। জাস্ট টু প্রেজেন্ট, আর কিছু না। কিন্তু কারেন্ট লাইবিলিটি 1940, কোনো ওয়ার্কিং অ্যাডজাস্টমেন্ট রিলেটেড ছিল এটার সাথে না, জাস্ট লিখছেন 0.5 পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা এখন অ্যাট এ গ্ল্যান্স স্টেটমেন্ট অফ প্রফিট অর লস, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন কি দেখে ফেলতে পারবো না? জাস্ট নাথিং কমপ্লিকেটেড। কিভাবে করলাম আমরা এই জিনিসটা দেখেন, এটা আমরা আসলে 1000 কমন কথাটা বলে দিই তাহলে বেটার আমাদের জন্য, বিকজ আমরা 1000 কমন নিয়েই করছি এটা, রাইট? ওকে, তাহলে ফার্স্টে আমরা কি নিয়ে আসবো, ড্রাফট প্রফিট। এটা কোত্থেকে আসছে, একদম ট্রায়াল ব্যালেন্সে যেটা দেওয়া ছিল। এরপর আমি অ্যাড করব কি, রেভিনিউ, রাইট? তাহলে আমরা অ্যাড লিখলাম রেভিনিউ। এখান থেকে আমি কি বাদ দিব, লেস কস্ট অফ সেলস, রাইট? ওকে, এরপর আমি কি বাদ দিব, ফাইন্যান্স কস্ট, লেস ফাইন্যান্স কস্ট। এরপর এটা যদিও আগে আনা উচিত ছিল ইনভেন্টরিটা, বিকজ এটা গ্রস প্রফিটের সাথে কানেক্টেড, বাট যেহেতু এটা আলটিমেটলি আমার ওই ফরম্যাটে করছি না, আগে পরে আসলেও কোনো সমস্যা নাই। আমার কি হবে, অ্যাড ক্লোজিং ইনভেন্টরি। এবং খেয়াল করে দেখবেন এখানে
অ্যামাউন্ট গুলো আমার যদিও এভাবে আনা, বাট অ্যামাউন্ট গুলো আমি এভাবে আনতে পারবো না। খেয়াল করেন, অ্যামাউন্ট গুলো আমাকে সেল রেফারেন্স দিয়ে আনতে হবে। এই যে কিছু জিনিস আনা হয়েছে, কিছু জিনিস আনা হয় নাই, এটা আমাকে সেল রেফারেন্স দিয়ে আনতে হবে। কিভাবে আনতে হবে? এই যে আমি এটার সেল রেফারেন্স দিয়ে আসবো। ক্লিয়ার? এরপরে আমার ক্লোজিং ইনভেন্টরি 390 আমি সরাসরি আনতে পারবো না। আমার এটার ক্লোজিং ইনভেন্টরি যে ওয়ার্কিংটা করলাম না আমরা, এই যে রিটার্ন আর্নিং যে আমি 390 করলাম, এটা আমাকে রেফার করে দিতে হবে, লিঙ্কটা লিঙ্কটা দেখাই দিতে হবে। আমি সরাসরি অ্যামাউন্টটা যদি এখানে বসাই দিই, তাহলে আলটিমেটলি আমার এটা আলটিমেটলি ঠিক হচ্ছে না, কারণ এক্সামিনার এই লিঙ্কটা দেখবে। এক্সামিনার এখন L12 এ গিয়ে দেখবে যে আপনি কিভাবে ক্যালকুলেশনটা করছেন। ক্লিয়ার? সো এটা আমরা ঠিক করে দিচ্ছি। এরপরে কি? লেস ইম্পেয়ারমেন্ট অফ অ্যাসেট আমার কোত্থেকে আসে? K37 কোথায় আছে? এই যে আমি যদি যাই এখানে K37, এই যে শিওর। এরপরে আপনার আর কোনো কিছু ছিল ইম্পেয়ারমেন্টের পথে? ডেপ্রিসিয়েশন, লেস ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন কোত্থেকে আসে? K31। K31 কই আছে? এই যে K31। সো এক্সামিনার এখন দেখবে K31 এটা কিভাবে পাইছেন? ও আচ্ছা, এই K31 এ আপনি এভাবে পাইছেন এটাকে। সো ফাইন, কিভাবে পাইছেন? এই যে K30 ডিভাইডেড বাই 25, দিস ইজ হাউ এক্সামিনার উইল চেক, মানে লাইক অডিট ফেল এর মতো। এভাবে লাইন টু লাইন চেক করে অফকোর্স, অ্যান্সার আদারওয়াইজ মিলবে কেমনে, অথবা ও মার্কিং স্কিমের সাথে আপনাকে কেমনে মার্ক দিবে। এন্ড উই হ্যাভ টু, মানে আমি নিজেও যখন মক টেস্ট করছি এসএসসি এর, আমাদের এটা করতে হয়েছে, লাইন বাই লাইন করতে হয়েছে। দেয়ার ইজ নো আদার অপশন। ওকে, তাহলে অ্যাডজাস্টেড প্রফিট কত? 3305। এটা অ্যাড হবে কার সাথে গিয়ে? রিটেন আর্নিংস এর সাথে। ক্লিয়ার? সো আমরা জাস্ট দেখবো এখন স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি আমরা যদি একটু জাস্ট দেখি। ওকে, আমার ওপেনিং ব্যালেন্স, রাইট? ওপেনিং বিডি। তাহলে ওপেনিং ব্যালেন্স আমার কত আছে? শেয়ার ক্যাপিটালেরটা আমার দেখবো, শেয়ার প্রিমিয়ামেরটা দেখবো, সবগুলোর ওপেনিং ব্যালেন্স আমি দেখবো। তাহলে সবগুলোর ওপেনিং ব্যালেন্স যদি আমরা দেখি, এইটা 20,000 দেওয়া আছে, তো এটা লিঙ্ক করার কিছু নাই। এটা 3,000 দেওয়া আছে, এটা লিঙ্ক করার কিছু নাই। এটা 6720 এটাও দেওয়া আছে, এটাও লিঙ্ক করার কিছু নাই। আমার ইকুইটি অপশনস কোন ওপেনিং ব্যালেন্স নাই। রিভ্যালুয়েশন রিজার্ভও দেওয়া আছে 800, এটাও লিঙ্ক করার কিছু নাই। তার মানে ওপেনিং ব্যালেন্স গুলো আমার ট্রায়াল ব্যালেন্স থেকে চলে আসবে সরাসরি। ওকে, এখন আসি আমার বোনাস ইস্যু। কি কি অ্যাডজাস্টমেন্ট হচ্ছে? বোনাস ইস্যু। বোনাস ইস্যু আমার এই যে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আপনি এখানেও ক্যালকুলেশনটা দেখাই দিতে পারেন, অথবা বোনাস ইস্যুর যে ওয়ার্কিংটা আমরা করেছিলাম সেখান থেকেও দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। এন্ড এখান থেকে বোনাস ইস্যুর জন্য C16 কোত্থেকে আসছে? এই যে আপনি যদি যান এখানে দেখবেন বোনাস ইস্যুর একটা ওয়ার্কিং আমরা করেছিলাম, C16 ABC। ও আচ্ছা, জাস্ট আমি উল্টা দিকে বলেছি। ওর যতটুকু শেয়ার সেটুকু বাদ যাবে, বাকিটুকু হচ্ছে 1000 ম্যানুয়ালি এখানে বলা আছে। যদিও এটা ম্যানুয়ালি না করে আপনি যদি আলাদা করে লিঙ্ক করতে হইতো, মানে নোট করতেন, ওয়ার্কিং করতেন, সেখান থেকে লিঙ্ক করতেন। ওকে, সো দ্যাট ইজ হাউ ইউ ক্যান বোনাস ইস্যু রেকর্ড করতে পারেন। রিভ্যালুয়েশন ডেফিসিট, এই যে যতটুকু 800 ছিল পুরোটাই আমার এখান থেকে, যদিও 800 এখান থেকে আপনি আনবেন না, আপনার রিভ্যালুয়েশন ডেফিসিট অলরেডি ছিল। এই যে রিভ্যালুয়েশন ডেফিসিট, রাইট? এই রিভ্যালুয়েশন ডেফিসিটটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করবেন আর। ওকে, এইভাবে আপনি রিলেটটা করবেন। দেন প্রফিট ফর দ্য ইয়ার, যেটা আপনার কোত্থেকে আসছে? এই যে 3305। এন্ড এরপর আসছে ডিভিডেন্ড পে, যেটা আলটিমেটলি লিঙ্ক করার কিছু নাই, যেটা সরাসরি ট্রায়াল ব্যালেন্সে দেওয়া ছিল 3620। যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে দেখে নিতে পারেন 3620। ওকে, নাও আপনি যদি এখন দেখেন আলটিমেটলি এই একটা পয়েন্ট শুধু আসছে, যেটা আমার নোট থেকে আসবে, কনভার্টেবল লোন নোটের ইকুইটি অপশন। এই যে আদার ইকুইটি অপশন, এটা কোত্থেকে আসছে? ওই যে আমরা ফার্স্ট যে ওয়ার্কিংটা করেছিলাম ইকুইটি অপশনের, এখান থেকে আসছে। তাহলে এইটুকু যদি আমরা করে ফেলি, তাহলেই আমার স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির ক্লোজিং ব্যালেন্স আমরা পেয়ে যাব। যেটা আমার কোথায় যাবে? এই অ্যামাউন্ট গুলো আমি কোথায় নিয়ে যাব? স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। ক্লিয়ার? এবং খেয়াল করে দেখবেন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের একটা পোর্শন অলরেডি কিন্তু ক্যালকুলেটেড। একটা পোর্শন ক্যালকুলেটেড না, বিকজ এই ব্যালেন্স গুলো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের খেয়াল করে দেখেন আমার অ্যামাউন্ট হিসেবে যাচ্ছে। এই যে শেয়ার ক্যাপিটাল 24,000 কোত্থেকে আসছে?
ক্লিয়ার? এরপর যেহেতু শেয়ার প্রিমিয়াম নাই তাহলে তো এখানে লাইন আইটেম অ্যাড করার দরকার নাই, দরকার আছে না। রিটেন আর্নিংস কোত্থেকে আসছে, এই যে দেখতেছি। এরপর ইকুইটি অপশন কোত্থেকে আসছে, এই যে ক্লিয়ার। এরপর হচ্ছে আমার রিভ্যালুয়েশন রিজার্ভ তো দরকার নাই, রিভ্যালুয়েশন রিজার্ভ তো ছিল না। ওকে, তাহলে এই হচ্ছে আমার ইকুইটি অপশনস। এখন আমরা আসি আমাদের জাস্ট এখন আমরা আসি আমাদের অ্যাসেট। তাহলে অ্যাসেটের ক্ষেত্রে ফার্স্টে আমার কি আসবে, নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেট কি কি ছিল, একটাই ছিল, প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এটার এক্স্যাক্টলি কত টাকা হবে, 16 মিলিয়ন। কোত্থেকে আসছে 16 মিলিয়ন, এই যে রিভ্যালুড যে অ্যামাউন্ট। ওকে, কারেন্ট অ্যাসেটের মধ্যে রিসিভেবলের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, ক্যাশের সাথেও কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল না, শুধু ক্লোজিং ইনভেন্টরির সাথে আমার একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, যেটা আমরা এখানে অ্যাডজাস্ট করে নিয়ে আসলাম। এই যে এটা আসলে আমার কিভাবে আসলে দেখেন, 4310 যেটা আমার ট্রায়াল ব্যালেন্সে দেওয়া ছিল, তার সাথে 39টা আমি অ্যাড করে দিলাম। ওকে, দেখেন এই যে এগুলো আসলে ঠিক না করলেও হয়, স্ট্রোকে লাগতেছে এই জন্য ঠিক করে দিচ্ছি। ওকে, যেমন এই যে ফরম্যাটিং এর জন্য কিন্তু কোনো মার্ক নাই, যেমন আপনি বোল্ড করছেন অথবা কিছু করছেন করেন না, এগুলোর জন্য কোনো মার্ক নাই। ওকে, মার্ক নাই, তো এগুলোর জন্য আলাদা করে কোনো মার্কস। আচ্ছা, তাহলে আমার টোটাল কারেন্ট অ্যাসেট চলে গেল। তাহলে টোটাল অ্যাসেট কত, এই যে টোটাল অ্যাসেট হচ্ছে আমার এইটা, আমার ইকুয়াল করতে হবে, রাইট? আমি একটু জাস্ট দেখার জন্য। তাহলে টোটাল অ্যাসেট আমি দেখলাম, টোটাল ইকুইটি আমি দেখলাম, তাহলে এখন আমার জাস্ট কি দরকার, টোটাল লাইবিলিটিস। তাহলে লাইবিলিটিস কি আছে, নন কারেন্ট লাইবিলিটিস অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস। নন কারেন্ট লাইবিলিটিস এর মধ্যে একটা প্রশ্ন নিয়ে আসবে, সেটা হচ্ছে ওই যে আমার মনে আছে ডেপ্টের ক্ষেত্রে আমরা ক্যাটাগরি করে দিয়েছিলাম কতটুকু কারেন্ট কতটুকু নন কারেন্ট, রাইট? এটা আমার নন কারেন্ট লাইবিলিটি হিসেবে আসলো। এখন আমরা আসি আমাদের কারেন্ট লাইবিলিটির মধ্যে কি আসবে, কারেন্ট লাইবিলিটির মধ্যে সবকিছু আমি নিয়ে আসবো, সাথে আমার যতটুকু কারেন্ট লাইবিলিটি পোর্শন ছিল এই কনভার্টেবল ডেপ্টের ওইটুকু আমরা নিয়ে আসবো। ক্লিয়ার? এন্ড আপনি যদি খেয়াল করেন, টোটাল অ্যাসেট 39030 এন্ড টোটাল ইকুইটি প্লাস লাইবিলিটি এটাও 393। আমি জাস্ট যদি যেভাবে আমরা ম্যাচ ক্রস করি দেখবেন জাস্ট ছোট্ট একটা ডিফারেন্স আসছে, সেই ডিফারেন্সটা আসছে জাস্ট রাউন্ডিং আপ অথবা রাউন্ডিং ডাউনের জন্য। এন্ড এখানে আমি আপনাদেরকে একটা ছোট রিকোয়েস্ট করব, এই যে আমি টোটালটা করছি না আপনাদের এখানে, এই টোটালটা আপনার করতে যাওয়ার কোনো দরকার নেই। কেন? বিকজ টোটালটা করতে গিয়ে যখন দেখবেন মিলতেছে না, তখন আপনার ব্রেইনে একটা টেনশন কাজ করবে। এই টোটাল মিলানোর জন্য কোনো মার্ক আলাদা করে নাই। হ্যাঁ, আপনি রিয়েল লাইফে মিলাই না মিলালে তো আর আপনার এটা অডিট হবে না, সেটা তো ডিফারেন্ট। বাট এক্সাম সিনারিওতে আপনাকে এটা আলাদা করে ম্যাচ করার কোনো দরকার নেই। অ্যাগ্রিড? ক্লিয়ার? তাহলে আমরা একটু মোটামুটি একটা একটা ব্রিফে চলে আসতে পারছি যে একটা সিঙ্গেল এন্টিটি কোয়েশ্চেন করতে হলে আমাকে কিভাবে প্র্যাকটিসটা চিন্তা করতে হবে। আমরা কি ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যেটা করি, নেক্সট ফ্রাইডেতে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা শেষ করে দিই। মানে আমরা লাইক জাস্ট সিঙ্গেল এন্টিটি একটা ওভারঅল আইডিয়া দেওয়ার দরকার ছিল। এখন প্র্যাকটিসে আপনারা চলে যাবেন, মানে প্র্যাকটিসে আপনারাও যেতে পারেন, আনিস ভাই আস্তে আস্তে যাবে, and I will try to cover the ratio part from the single entity, হ্যাঁ, সাইড বাই সাইড চলা থাকবে। সো লেটস সি, আমরা নেক্সট ক্লাসে একটা রেশিওর কোশ্চেন, সরি নেক্সট ক্লাসে আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক একটু কভার করে আসি, দেন রেশিওতে চলে গেলে আমাদের সিলেবাসটা সাইড বাই সাইড চলবে। ওইদিকে আমরা সিঙ্গেল এন্টিটি প্র্যাকটিস করব আর রেশিও প্র্যাকটিস করব, সো দ্যাট ইন দ্য মেইন টাইম আমাদের এটা হয়ে যায়। সো তার আগে আমরা ওই পেন্ডিং টপিকগুলো একটু তাড়াতাড়ি কভার করে আসার ট্রাই করি, যে পেন্ডিং টপিকগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলাম। তো থ্যাংক ইউ সবাইকে। আমরা আগামী ফ্রাইডেতে ইনশাল্লাহ ক্লাস আমাদের অনলাইন, সেটার জন্য আমরা ওয়েট করছি। তো আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংক ইউ।